আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। জি ভাইয়া, বলুন। আড্ডু পুনরায় কিছু সেকেন্ড ভূমিকে দেখল। তার চোখ দুটো ভূমির সেই হাসির দিকে। এই হাসি দেখার অধিকার কেবল তার। কেবল তারই অধিকার। এই মেয়েটার মায়াতে সে মুগ্ধ হয়েছে। 27 বছর বয়সে এসে পিচ্ছি একটা মেয়ের মায়াতে আঁকিয়েছে। কই এতগুলো বছর তো কাউকে এভাবে ফিল করেনি। কত শত মেয়ের সাথে মিশেছে, কাউকে সেভাবে লক্ষ্য করার বা দেখার কোনো ইচ্ছে জাগেনি। তবে এই মেয়েটার দিকে তাকালে বারবার তাকিয়ে থাকতে ইচ্ছে করে। তাহলে মেয়েটাকে কি মায়াবিনী নাম দেওয়া চলে? না, মেয়েটা হবে আমার হৃৎকঠোরের মায়ারানী। আড্ডের এমন ঘোর লাগা সম্মোহনী চাহনিতে ভূমি অপ্রস্তুত হয়ে পড়ছে। কিছুটা অস্বস্তি কাজ করছেও বটে। কি দেখছেন উনি এভাবে? ভূমি নিজেকে উপর নিচ পর্যবেক্ষণ করে নিল, কিন্তু সবকিছু ঠিকঠাক আছে। তাহলে ভূমি গলা খাকিয়ে নিল, ধীর কণ্ঠে প্রশ্ন করল, ভাইয়া কিছু বলবেন? আড্ডু নড়ে উঠল, নিজের বেহায়া চক্ষুজোড়া সংযত করে নিল। সে কি আজ একটু বেশি করছে? এমন করে তাকিয়ে থাকছে কেন এই মেয়েটার দিকে? আড্ডু নিজের মাথাটা ঝেড়ে নিজেকে সামলে নিল, স্বাভাবিক কণ্ঠে বলল, বাহিরে বেশি দৌড়াদৌড়ি করতে জানো না দেখি। এটুকু বলেই আড্ডু পাশ ফিরে শুয়ে পড়ল। ভূমি ভেবাচেকা খেয়ে তাকিয়ে আছে। নিজের বাড়িতে বাহিরে বের হবে না, তাহলে কি সারাক্ষণ ঘরে ঘরে বসে থাকবে? কি বলল, কেন বলল, কিছুই তো বুঝলো না। কিন্তু আদ্রকে যে জিজ্ঞেস করবে সে সুযোগও দিল না, অন্য পাশ ফিরে শুয়ে পড়েছে। ভূমি আর থামলো না, পুনরায় পা ফেলে চলে গেল বাহিরে। সময় গড়িয়ে পড়েছে দুপুর 1টায়। মিসেস তাহমিনা ছেলে মেয়ে নিয়ে উপস্থিত হয়েছেন শান্তি মঞ্জিলে। কিছু সময় হলো, সকলে গোল হয়ে বসে নাস্তা করছেন। যদিও দুপুর হয়েছে, তাও দূর থেকে এসেছে, একটু ঠান্ডা তো খেতেই হয়। তার ওপর ফাহাদ আসছে। ছেলেটাও তো 6 বছর দেশের বাহিরে ছিল। অনেকদিন পর নিজের মামা বাড়ি এলো, আপ্যায়ন তো করা লাগবে। ভূমি আর আদ্রবাদের সকলে উপস্থিত রয়েছে। ফাহাদ বারবার তাকাচ্ছে উপরের সিঁড়ির দিকে। কি দেখছে তা সেই জানে। ফাহাদের দিকে কারো তেমন নজর না থাকলেও আদ্রির বেশ খেয়াল রয়েছে, সেও যে ছেলেটাকে দেখছে। এর মাঝে প্রিয়া উঠে দৌড়ে চলে গেল ভূমির ঘরে। দরজাটা ভেতর থেকে লক করা নেই, হালকা ভেজানো ছিল। প্রিয়া পট করে ঢুকে পড়ল। ভূমি ওয়াশরুমে শাওয়ার নিতে ব্যস্ত দীর্ঘ 40 মিনিট যাবৎ। প্রিয়া ওয়াশরুমের দরজার সামনে এসে নক করে অভিমানী স্বরে গাল ফুলিয়ে ডাকে, কি রে ফাজিল, তুই জানিস না আমরা আসবো? সেই কখন থেকে শুনতেছি তুই শাওয়ার নিচ্ছিস, এখনও বের হচ্ছিস না কেন? ওখানে কি বিয়ে করে সংসার করা শুরু করলি নাকি? মগ বালতি এসবের সাথে? বাহির থেকে প্রাণের বোন প্লাস বান্ধবীর আওয়াজ পেয়ে তাড়া দিয়ে বলে, জানু আর 2 মিনিট আসছে। 2 মিনিট বললেও লেগেছে প্রায় 5 মিনিটের ঊর্ধ্বে। বাহিরে আসতেই দেখে প্রিয়া দুহাত ভাঁজ করে বিছানায় বসে আছে। ভূমি হাতে থাকা কাপড়গুলো নিয়ে দ্রুত পাশে এসে বোনকে জড়িয়ে ধরে বলে, সরি, আসলে অনেক গরম লাগছিল, এজন্য একটু আরামসে শাওয়ার নিচ্ছিলাম। আমি কি জানতাম নাকি যে তোরা চলে এসেছিস? প্রিয়া বোনের এমন আকুতি ভরা কণ্ঠ শুনে আর রাগ দেখালো না, উঠে হাসি মুখে ভাব বিনিময় করে নিল। সমবয়সী কাজিনস এক হলে সেই আসর কেমন জমে তা তো সকলেরই জানা। ভূমি প্রিয়াকে নিজের ঘরে বসিয়ে রেখে ছাদের উদ্দেশ্যে হাঁটা ধরল, নিজের জামা কাপড়গুলো রোদে দিতে। দরজাটা টপকে মাঝ বরাবর পা রাখতেই নজরে পড়ে ছাদের বাম পাশের কর্নার ঘেঁষে কেউ দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে নেই, সেদিক থেকে ধোঁয়া উড়ে আসছে। পরনের ডিপ মেরুন কালারের শার্ট, সাথে ব্ল্যাক জিন্স। পেছন ফিরে তাকায়, পিঠের পাশটা দেখা যাচ্ছে। ভূমি ভুরু কুচকালো। তাদের পরিবারের কাউকে তো কখনো স্মোক করতে দেখেনি, তাহলে এটা কি ফাহাদ ভাইয়া? ভূমি নিশ্চিত হতে পারল না। 1 পা 2 পা করে এগিয়ে গেল সামনে। পেছন থেকে কারো হাঁটার আওয়াজ পেয়ে ছেলেটা ঘুরতে ভূমির চোখের সামনে জলজল করে ভেসে ওঠে ফাহাদের মুখটা। সাথে সাথে ভূমির চোখ জোড়া রসগোল্লার ন্যায় বড় হয়ে যায়। স্মোক করাটা হয়তো খুব স্বাভাবিক, কিন্তু তাদের পরিবারের কাউকে কখনো দেখেনি সে স্মোক করতে। এমনকি বয়স হয়েছে পর্যন্ত কেউ কখনো এই বাড়িতে সিগারেটের ধোঁয়া ওড়ায়নি। ফাহাদ হয়তো এই মুহূর্তে ভূমিকে এখানে আশা করেনি। ভূমির এমন তাকানোতে বেশ অপ্রস্তুত হয়ে পড়ে। ভূমিকে এসে ওঠে ধোঁয়া নাকে ঢুকতেই। ফাহাদের হাতে থাকা সিগারেটের দিকে খেয়াল পড়তেই তা নিচে ফেলে পা দিয়ে পিষে ফেলে মুহূর্তে। ফাহাদ কিছু বলতে মুখ খুলতেই ভূমি আগ বাড়িয়ে অবাক হওয়ার ন্যায় চকিত কণ্ঠে বলে, ফাহাদ ভাইয়া আপনি স্মোক করেন? ফাহাদ 2 হাতে ওষ্ঠ পিষে মাথা নাড়মায়। মনে মনে ভাবতে থাকে এমনটা তো না হলেও পারত। শেষ পর্যন্ত ভূমির সামনেই কেন পড়তে হলো? ভূমি যদি ভুল বুঝে এই বিষয়টার জন্য কথা বলা বন্ধ করে দিলে, ভূমি নামক নেশাকে ক্ষণিকের জন্য ভুলতেই তো এই সিগারেটের নেশায় নিজেকে আসক্ত করেছিল। ভূমি, তুমি আমাকে ভুল বুঝো না, আমি আসলে... ভূমি হাত বাড়িয়ে থামিয়ে দেয় ফাহাদকে। ফুপিমণি জানলে কতটা কষ্ট পাবে তার কি
তার কি বিন্দুমাত্র ধারণা আপনার রয়েছে ভাইয়া? কেন এমন মরণ ফাঁদে নিজেকে জড়িয়েছেন? আমাদের পরিবারের সকলে এই জিনিসটাকে ঘৃণা করে, আমি ওই জিনিসটা ঘৃণা করি। ভূমি রাগী কণ্ঠে কথাগুলো বলে ঘুরে দাঁড়ায়। হোকফাত তার ফুফাতো ভাই, কিন্তু তাদের পরিবারের একজন, আর তিনি এমন কাজ করছে দেখলে রাগ কি উঠবে না? ভূমিও জিনিসটা চোখে পড়তে নিজেকে সামলাতে পারল না। হেঁটে চলে আসলো এই কাঠখোট্টা রোদের মাঝে কাপড় শুকাতে দিতে। রোদের কারণে চোখ খুলে রাখা ভার, চোখের উপরে ভুরুজোড়া কুচকে নামিয়েছে। চোখের চাহনি করে যেন কিছুটা অন্তত তাকানো যায়। ফাহাদ কিছু সময় তাকালো মেয়েটার দিকে, নিজেই নিজেকে গালে দিচ্ছে। রাগ হচ্ছে কেন? খেতে গেল আজ। রেলিংয়ে হেলান দিয়া থেকে সোজা হয়ে হেঁটে আসলো ভূমির সামনে। অপরাধীর ন্যায় মুখ করে ধীর কণ্ঠে বলে, ভূমি রানী, সরি, প্লিজ ভুল বুঝো না, আর কখনো খাবো না, প্রমিস। ফাহাদ কানে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। ভূমি তাকালো একবার, ওষ্ঠ গোল করে পুনরায় অন্যদিকে ফিরে গেল। সে কথা বলবে না পচা লোকদের সাথে। সরি তো, এই দেখো তোমার মাথা ছুঁয়ে বলছি, আর কখনো হাত লাগাবো না, 3 সত্যি। ফাহাদের হুট করে ছোঁয়ায় ভূমি কিছুটা অস্বস্তি বোধ করলো। যদিও এই ছোঁয়ায় খারাপ কিছু নেই, তাও কেন জানি ভালো লাগলো না। সেজন্য আর অত রাগ দেখালো না, জোরপূর্বক হেসে বলে, ঠিক আছে, এবারের মতো মাফ করে দিলাম, কাউকে বলবো না এই কথা, কিন্তু আর কখনো খাবেন না এসব। ফাহাদ মন মাতানো হাসি দিয়ে বলে, ওকে মহারানী, যথা আজ্ঞা। ভূমি হেসে নেমে আসে ছাদ থেকে। নিজের ঘরের দিকে এগোতেই সামনে দাঁড়িয়ে থাকা আদ্রকে দেখতে পায়। সে নিজের উঁচু বক্ষে শক্ত 2 হস্ত জোড়া ভাঁজ করে নিচের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। ভূমি কিছুটা এসে দাঁড়িয়ে পড়ল। লক্ষ্য করে দেখতে চাইলো আদ্র কি করছে ওখানে ওভাবে দাঁড়িয়ে, কিন্তু কিছুই বোঝার উপায় নেই। সে তো এক ধ্যানে তাকিয়েছে পায়ের দিকে। ভূমির নজর এভাবে পায়ে পেলে না, কিছুই নেই। ঘটনার পরিপ্রেক্ষিত উদ্ধার করতে হবে ভেবে নিচের দিকে তাকাতে তাকাতে এগিয়ে যায় আদ্রের দিকে। সামনে এসে মুখ খুলবে তার আগেই আদ্র স্বাভাবিক কণ্ঠে প্রশ্ন করে, কোথায় গিয়েছিলে? ভূমি মুখের আকৃতি পরিবর্তন করলো, চোখ ছোট করে একবার পেছনে দেখে নিল। সে যে ছাদ থেকে নেমে আসছে তা তো বোঝাই যাচ্ছে, হাতে বালতিও আছে, তাও উনি এটা কেমন প্রশ্ন করছে। ভূমির উত্তর পেল না, চোখ তুলে তাকালো সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটার দিকে। মাথায় টাওয়াল পেঁচানো, মাত্র রোদ থেকে আসায় শাওয়ার নিয়েও ঘামিয়েছে অনেকটা। তবে এই মুহূর্তে আদ্রের প্রেমের কোনো ভাব পাচ্ছে না, কণ্ঠস্বর কঠিন হলো। হাতে তালু কিছুটা মুষ্টিবদ্ধ হয়ে এলো। ধমকে জিজ্ঞেস করলো পুনরায়, কথা কানে যায়নি? জিজ্ঞেস করেছি আমি কোথায় গিয়েছিলে। এবারের ধমকে ভূমি মৃদু কেঁপে উঠল। আদ্রের দিকে খেয়াল করে তাকাতেই লক্ষ্য করলো তার মুখে স্পষ্ট রাগ প্রতীয়মান। কিন্তু কেন এমন করছে? সে তো কোনো দোষ করেনি। কাপা কাপা গলায় জবাব দিল, ভাইয়া, আমি তো ছাদে গিয়েছিলাম কাপড় দিতে। ভূমির উত্তর আদ্রের পছন্দ হয়েছে কিনা বোঝা গেল না। খুব স্বাভাবিক তার চাহনি চেহারাটা। নীরের তাকিয়ে আছে পলক না ফেলেই ভূমির দিকে। এটা কি ভালোবাসার চাহনি? না না, তা তো হওয়ার চান্সই নেই। ভূমি হালকা ঢোক গিলল। কেমন করে দেখছে তাকে, যেন এক্ষুনি গিলে ফেলবে। ভয় পেল যদি মারে। আগাম প্রস্তুতি রাখা ভালো। হাতে থাকা বালতিটা টুপ করে নিচে রেখে দ্রুত গতিতে নিজের তালু বন্দি করে নিল নিজের গালগুলো। আরও ঠিক 5 মিনিট একইভাবে তাকিয়েছিল। কোনো ভঙ্গি প্রকাশ না করেই হুট করে হেঁটে নিজের মতো চলে গেল নিচে। ভূমি হতভম্ব হয়ে তাকিয়ে আছে আদ্রের যাওয়ার পানে। বিড়বিড় করে ভাবে, কিসে ধরে এই হুটহাটে এই লোকটাকে? দূর, শুধু শুধু কেমন ভয় পাইয়ে দিল। ডাইনিং টেবিলে আয়োজন চলছে খাবার সাজানোর। হরেক রকম আইটেম সেজে উঠছে প্রশস্ত চওড়া টেবিলটা। 2 জা মিলে সব এনে রাখছেন। মিসেস সাবিনা ছেলেকে সিঁড়ি বেয়ে নামতে দেখে উদ্বিগ্ন হয়ে দৌড়ে এগিয়ে আসেন ছেলের কাছে। বাবা, তুই কেন নেমে এলি? কিছু লাগবে? ডাকতে পারতিস তো নাকি? মা, তুমি এত হাইপার হচ্ছ কেন? আমি ঠিক আছি। সারাদিন ঘরের ভেতর শুয়ে বসে থাকতে বোর হচ্ছি ভীষণ। মাথাটাও ভারী হয়ে আসছে, এই জন্য সবার সাথে বসে খাবো। আচ্ছা, আয় বস, আমি সবাইকে ডেকে দিই। মিসেস সাবিনা ছেলেটার হাত ধরে এনে বসিয়ে দেন একটি চেয়ার টেনে, যেন ছোট্ট বাচ্চা। মা এমনই হয়, ছেলে অসুস্থ হয়ে দেখে যেন তিনি নিজেকে হারিয়ে ফেলেছেন। কিভাবে কি করবেন? নিচ থেকে ডাক পেয়ে পরপর সকলে নেমে আসে, নিজেদের মতো জায়গা দখল করে বসে। আড্ডু ডান পাশে তার পাশের চেয়ারে এসে বসেছে ফাহাদ। আসার পর মাত্রই দুজনের দেখা। ফাহাদ এসে আড্ডুর দিকে হাত বাড়িয়ে হাসি মুখে বলে, ব্রো, কি অবস্থা? দেশে এসে এমন জ্বর বাঁধিয়ে ফেললে কি করে? ফাহাদের প্রশ্নে আদ্র বাঁকা হাসল। জ্বরের ইচ্ছে হলো আমার শরীরে প্রবেশ করবার, তাই হলো আর কি। তোর কি অবস্থা? আদ্রের সোজা উত্তর না পেয়ে ফাহাদের চওড়া হাসি কিছুটা দমে এলো। ধীর কণ্ঠে জবাব দিল, আমি তো বেশ ভালো, এখানে এসে আরো বেশি ভালো লাগছে।
কথাটা বলে তাকায় আদ্রের ঠিক সামনে চেয়ারে বসা ভূমির দিকে। সে তো বন্ধুর সাথে গল্প দুষ্টমিতে ব্যস্ত। আদ্রের নজর এড়ালো না। রাগ হলেও সে হাসলো, মুখে কিছু বলল না। খাবার শেষে সকলে যে যার মতো উঠে যাচ্ছে, হাত ধুয়ে নিজের ঘরের দিকে রওনা হচ্ছে। বড়রাও খেয়ে নিচ্ছে একসাথে। বাকি বসে আছে কেবল ভূমি, ফাহাদ আর আদ্র। তার প্লেট সকলের আগে শেষ হয়েছে, কিন্তু সে উঠছে না, শটান বসে আছে। মায়েশা এসে ডেকে গিয়েছে সে আদ্রকে রুমে পৌঁছে দিবে, কিন্তু আদ্র না করে দিয়েছে সে পড়ে যাবে। মায়েশার রাগি চোখে কিছু সেকেন্ড ভূমিকে দেখে ধপধপ পা ফেলে উপরে চলে গিয়েছে। ভূমি বার কয়েক তাকালো আদ্রের দিকে। আদ্রের এমন আচরণ দেখে অবাক হলেও কিছু বলল না। সে খাচ্ছে ধীরে ধীরে। খাবার তো সে কখন শেষ হওয়ার কথা, কিন্তু হতে দিচ্ছে না এই লোকটা। খাবার একটু শেষ হতেই পুনরায় পাতে তুলে দিচ্ছে আরো কিছুটা। ভূমি বেশ বিরক্তি দেখালেও, বারবার নিষেধ করলেও আদ্রের কোনো হেলদোল নেই। মনে হচ্ছে আজকে সব খাইয়ে ভূমিকে পেট ফাটিয়ে মেরে ফেলবে। আদ্রের এমন কাণ্ডে আর ভূমির বিরক্তি লক্ষ্য করে ফাহাদ আদ্রকে বলে, আরে ও তো খেতে পারছে না, কেন শুধু শুধু জোর করে এভাবে খাবার দিচ্ছ? আদ্র স্বাভাবিক ভঙ্গিতে গা ছাড়া ভাব দেখিয়ে বলে, খেতে হবে তাই। দেখছো না ওর কষ্ট হচ্ছে, খেতে পারছে না। কষ্ট হলেও খেতে হবে। আমারও কষ্ট হয়েছিল। তার কাছে এটা তো কিছুই না, এটা তো ওর জন্যই ভালো, বেশি বেশি খাবে। আদ্রের এমন ঘুরিয়ে পেঁচিয়ে বলা কথা ভূমি কিংবা ফাহাদ কারোই মাথায় ঢুকলো না। কি বলল মাত্র? ভূমি তাকিয়ে ভাবছে সে কিসে কষ্ট পেল, আর তার কষ্টের সাথে আমার খাবারের কি সম্পর্ক? ভাই আমি মোটা হয়ে যাব তো এত ভাত খেলে। আমি পারবো না, প্লিজ। ভূমি ঠোঁট উল্টে অস্ফুট গলায় কথাটুকু বলে। আদ্র বাঁকা হাসিয়ে নড়ে চড়ে উঠে বলে, আমার কোনো সমস্যা নেই মোটা হলেও, তুমি খাও। ভূমি কিছু বলতে পারছে না, না পারছে কিছু করতে। লোকটা তখন যেভাবে তাকাচ্ছিল রেগেই আছে হয়তো বেশ। সে ভয়ে চুপচাপ সব সহ্য করছে। তার চেয়ে এভাবে ভাত পাতে তুলে দিচ্ছে না, খেলে তা সব নষ্ট হবে, গুনাহ হবে, ফেলে দিতে তো পারবে না। দৃষ্টি করুণ করে তাকাচ্ছে বারবার আদ্রের দিকে, কিন্তু সে কি পাষাণ? কোনো হেলদোল নেই। একটু মায়া হচ্ছে না এই মাসুম ছোট্ট মেয়েটার দিকে। এর মাঝেই পেছন থেকে ডাক দেন মিসেস তাহমিনা। আদ্র বাবা, এদিকে আয় তো ফুপিমনির কাছে। আদ্র ফিরে তাকিয়ে ধীর কণ্ঠে বলে, হাসছি ফুপি। এই বলে চোখ পাকিয়ে ভূমির দিকে তাকিয়ে বলে, সব শেষ করে সোজা রুমে যাবে। সকালের কথা যেন আমাকে দ্বিতীয়বার উচ্চারণ করা না লাগে। এই হুঁশিয়ারি বার্তাও ফাহাদ বুঝল না, তবে ভূমির ঠিকই মনে পড়ল। আদ্র ঘুরতেই মুখ বাঁকিয়ে ভেঙচি কেটে না পারতে কষ্ট করে খেয়ে নেয়। এদিকে ফাহাদ বেচারা চোখের সামনে নিজের ভূমিরানির কষ্ট দেখেও কিছু করতে পারছে না, বলতে পারছে না। সোফায় বসে আছে বড়রা, তাদের মাঝে আদ্র টুকটাক কথাবার্তা বলছে। ফুফি এটা সেটা জিজ্ঞেস করছে আর আদ্র তার উত্তর দিচ্ছে। মিনিট 10 বসে আর পারল না। দিনের বেলা জ্বর না উঠলেও শরীর মাত্রাতিরিক্ত দুর্বল থাকায় চোখ দুটো বারবার লেগে আসছে। আদ্র উঠে দাঁড়াতে দাঁড়াতে মামনির উদ্দেশ্যে বলে গেল যাতে ভূমির হাতে একটা চা করে পাঠায় উপরে। আদ্রের উল্লেখ করে দেওয়া নামটায় কেউ মাথা না ঘামালেও ফাহাদের ঠিকই তাতে নড়ে ওঠে, মুখের ভঙ্গি পরিবর্তন হয়ে আসে। আদ্র ভাইয়া আপনার চা। দরজায় নক না করেই আজ ভূমি নিজ দায়িত্বে হাসি মুখে এসে দাঁড়ায় আদ্রের ঘরের সামনে। রুমটা বেশ অন্ধকার করে রাখা। এই দিনের বেলাও বাইরের কটকটে আলো ভিতরে প্রবেশ করার কোনো রাখেনি। অ্যাশ রঙের মোটা পর্দার আস্তরণ ভর দুপুরের কটকটে এই আলো ভিতরে ঢুকতে কঠিনভাবে বাধা সৃষ্টি করেছে। ভূমি রুমে পা রাখতেই কিছুটা ভুরু কুচকাল। ধীর পায়ে পদক্ষেপ পেল। ভেতরে ঢুকতে ঢুকতে ভাবতে লাগলো, আদ্র ভাইয়ার ঘরের এমন অবস্থা তো কখনো দেখিনি, আজকের আবার কি হলো? এক হাতে চায়ের মগ ধরে রাখা, অন্য হাতটা উপরে তুলে হাতের চারপাশে বলিয়ে আগালো সামনে। বিছানার কাছে যেতেই শক্ত কিছু একটার সাথে ধাক্কা খেয়ে পড়তে পড়তে নিজেকে সামলে নেয়। চমকে উঠল সারা শরীর। কোনো রকম চায়ের মগটা ড্রেসিং টেবিলের উপর রেখে পুনরায় পেছন ফিরে লাইটের সুইচটা অন করে ঘুরতে বিছানার উপর দুহাত বক্ষে ভাঁজ করে পা ঝুলিয়ে বসে থাকা আদ্রের দিকে নজর পড়ে। ঝুঁকিয়ে রাখা মাথা, মুখের কিংবা চোখের আকৃতি বুঝবার কোনো উপায় নেই। কিংকর্তব্য বিমূঢ় হয়ে বসে আছে। ভূমি হতভম্ব হয়ে তাকালো। হুট করে বলা নেই কও নেই আদ্রকে বসে থাকতে দেখে ভয় পেয়েছে বটে। এইমাত্র তো কাউকে দেখলো না, বা ভূমি যে ডাকলো কেউ কোনো সাড়া শব্দ দিল না। তাহলে হঠাৎ উনি কোথা থেকে উদয় হলো তা ভেবেই ভয় পাওয়া। পরক্ষণেই মনে পড়লো হয়তো একটু আগে আদ্রের পায়ের সাথেই ধাক্কা খেয়েছিল। ভূমি অবাক হয়ে তাকিয়ে আছে আদ্রের দিকে। ভূমি যে তার ঘরে এসেছে, তার পায়ের সাথে লেগে হোঁচট খেতে খেতে বেঁচে, বা রুমে যে লাইটটা অন করা হয়েছে, এসবের কিছুই যেন তার জ্ঞাত না। ধীর পায়ে এগিয়ে গেল আদ্রের সামনে, ভীত কণ্ঠে ডাকলো, আদ্র ভাইয়া আপনি কি বসে বসে ঘুমোচ্ছেন নাকি? আদ্র আলগোছে মাথাটা তুলে দৃষ্টি রাখলো ভূমির দিকে। নজর তার বেশ স্বাভাবিক।
মুখে কোনো রাগ, দুঃখ, খুশি কোনোটাই প্রকাশ পাচ্ছে না। ভূমি আড্ডের আচরণে পরপর অবাক হচ্ছে। আজ লোকটার কি হলো তা ভেবেই ব্যাকুল হচ্ছে মন। দুপুরেও হুট করে কথা একটা জিজ্ঞেস করে আবার চলে গেল। কিছু জিজ্ঞেস করবে কি করবে না ভাবতেই এর মাঝে আড্ড সুচালো কণ্ঠে প্রশ্ন ছুড়ে দিল। প্রতিদিন জামা কাপড় খেয়েই রোদে দেয়? আদ্রের প্রশ্নটা ভূমির কাছে স্বাভাবিক মনে হলো না। বুড়ো কিঞ্চিত প্রসারিত হলো। দু ওষ্ঠের মাঝে কিছুটা ফাঁক অংশের দেখা মিলল। আদ্র সমানভাবে তাকিয়ে আছে ভূমির মুখপানে। এখনও সে স্বাভাবিক, কিন্তু তে স্থির রইল না। বেশি সময়ের জন্য ভূমি চুপ করে থাকা স্বস্তি দিল না। কণ্ঠস্বর ভারী হয়ে এলো। দ্বিগুণ ঝাঁঝালো কণ্ঠে পুনরায় শুধালো একই প্রশ্ন। ভূমি খানিক কেঁপে উঠল আদ্রের এমন হুঙ্কারে। ভয় পেয়ে কাপা গলায় জবাব দিল, প্রতিদিন তো খালেদা আপু দিয়ে আসেন, আজ তো মেহমান আসায় উনি ব্যস্ত ছিলেন, এজন্য গিয়েছিলাম। ভূমির জবাবে আদ্র চক্ষু গোল করে এক অস্ফুট নিঃশ্বাস ফেলল। নিজের বেড়ে ওঠার রাগ সংযত করাটা জরুরি। কিছু সেকেন্ডের জন্য দুই অক্ষি পুনরায় বন্ধ করে নিল। আদ্রের ব্যবহারে ভূমি আহাম্মকের ন্যায় কেবল তাকিয়ে আছে, কিছু বলছে না। সে যে কেন এমন বকা শুনছে বা কেন তার এই মুহূর্তে আদ্রের ব্যবহারে ভয় করছে, কথা আটকে আসছে, কোনোটাই মাথায় ঢুকছে না। আদ্র চোখ খুলে তাকালো, হাত ধরে রাখা সিজারটা নিজের পাশে রাখলো। মুখে আলতো হাসির রেখা টেনে উঠে দাঁড়িয়ে ভূমির কাছে আগাতে আগাতে মোলায়েম কণ্ঠে বলে, প্রয়োজন ছাড়া ছাদে যাবে না এই কিছুদিন। কাল থেকে লং জামা পরবে, সব সময় মাথায় কাপড় দিয়ে রাখবে, কেমন? আদ্রের এতটা সহজ ভাষার সাথে ভূমি পরিচিত না। সে তাকালো ভাবহীন চাহনিতে। ভূমির অবাকের পর্যায়ে এই মুহূর্তে সীমা ছাড়া। সে কি ঠিক শুনল? তার আদ্র ভাইয়ের কণ্ঠেও এতটা মাধুর্যতা আছে তার জন্য। শুনেই সারা শরীর শিহরণে ছেয়ে গিয়েছে। ঠোঁটের কোণে হাসি ফুটে উঠেছে। ভূমি কেন তা জানতে চাইল না সন্তর্পণে। মাথাটা বাম দিকে কাত করে হ্যাঁ জানালো। ভূমির সম্মতি পেয়ে আদ্র হাসলো। কেবল ঠোঁট কিছুটা প্রসারিত হলো, যাকে বলা যায় এই হাসিতে মুখ খুলেনি। ডানন হাতটা উঁচিয়ে ভূমির মাথার হালকা ভিজে থাকা চুলগুলো নিজের শক্ত তালুতে আলতো ছোঁয়ায় নাড়িয়ে দিয়ে ধীর কণ্ঠে বলল, যাও নিজের ঘরে গিয়ে রেস্ট করো। ভূমি দাঁড়ালো না, পেছন ফিরে হাঁটতে শুরু করলো বাধ্য মেয়ের মতো। আড্ডের দরজার বাহিরে এসে ফোঁস করে একটা ভারী নিঃশ্বাস ফেলল। এতক্ষণ যেন দমটা আটকে ছিল গলার কাছে। আরও কিছু সময় এভাবে থাকলে হয়তো সেখানেই পড়ে যেত। আড্ডের অধিকার বোধ এই শাসন হুট করে ছুঁয়ে দেওয়া ভূমির ছোট্ট মস্তিষ্কের স্নায়ুকোষগুলো বন্ধ করে দেওয়ার ন্যায় উদ্দাম। এই লোকটা কি করেছে তার সাথে? আগে তো এমন হতো না, কিন্তু আজকাল লোকটার ব্যবহার যেমন বদলে গিয়েছে, ঠিক তেমনভাবে বদলে যাচ্ছে ভূমির মন মস্তিষ্ক। প্রেমে পড়লে বুঝি এমন হয়। ভূমি খুশিতে আত্মহারা। সে নিজের খুশি ঠিক কোন অঙ্গি ভঙ্গি দিয়ে প্রকাশ করবে তা খুঁজে পেল না। 28 দাঁত বের করে হেসে কুটি কুটি হয়ে লাফাতে লাফাতে এসে ঠেকলো নিচের ঘরে। দরজাটা খুলে এক লাফে গিয়ে ধপ করে শুয়ে পড়ল নিজের পাতানো বিছানায়। এক পাশে শুয়ে আছে প্রিয়া। চোখটা মাত্র ধরে এসেছিল মেয়েটার। ভূমির এমন লাফিয়ে বিছানায় ধপ করে পড়ার শব্দে প্রিয়া হুড়মুড়িয়ে উঠে বসে। কি হয়েছে তা জানতে তটস্থ ভঙ্গিতে দিক বিদিক তাকাচ্ছে। পরপর ভুরু উঁচিয়ে ভূমির দিকে তাকাতে বেশ রাগ উঠে আসে। রাগী কণ্ঠ ধারণ করে বলে, এই ফাজি, কি হলো? এমন করলে কেন হঠাৎ? ষাঁড়ের মতো এত জোরে লাফালি যেন এক্ষুনি খাট ভেঙে নিচে পড়ব। কত সুন্দর ঘুম আসছিল। ভূমি প্রিয়ার রাগে কথা আর পরোয়া করল না। কানে ঢুকেও যেন তা আয়ত্তে আনার ইচ্ছা জাগেনি। মুখে সে ঠোঁট টানা হাসি বজায় রাখা। কিছুটা উপর হয়ে বোনের কোমর জড়িয়ে ধরে আনন্দ ভারী কণ্ঠে বলে, প্রেমে পড়েছে বান্ধবী, তোমার বোন প্রেমে পড়েছে। ভূমির এমন কথায় প্রিয়া চোখ বড় বড় হয়ে যায়। ধাতস্থ ভঙ্গিতে তাকায় ভূমির দিকে। অবাকের চরম পর্যায়ে পৌঁছে ভাঙ্গা গলার প্রশ্ন করে, কি? কার প্রেমে? কখন? কিভাবে? আমি তো শুনিনি। আমাকে বললি না তুই? উদ্বেগ উত্তেজনা মুখরিত লোচনে কথাগুলো বলে পরপর গাল ফুলায় পুনরায় বলতে শুরু করে, তুই আমাকে পর করে দিলি? এমন একটা বিষয় লুকিয়ে রেখেছিস, তোর সাথে কথা নেই, যা। অভিমানী স্বরে কথাটুকু বলে ভূমিকে ঠেলে দূরে সরাতে নিলে ভূমি আলগোছে হাতের বাঁধন আরো শক্ত করে আনন্দিত কণ্ঠে বলে, আরে বোন ধৈর্য ধর, বলছি তো নাকি, তোকে বলার সুযোগ তো পাইনি, কিভাবে বলবো? প্রিয়া রাগ করলেও তাই এই মুহূর্তে একপাশে গুছিয়ে রাখলো। এখন রাগ দেখালে হবে না, তাকে তো বোনের প্রেম কাহিনী শুনতে হবে, সেটাই জরুরি। কণ্ঠ ভারী করে বলে, বল তাহলে সব শুরু থেকে শেষ। তার আগে বল দুলাভাইকে। ভূমি প্রিয়ার কোমর ছেড়ে উঠে বসে। দুবোন মুখোমুখি বসে আছে। প্রিয়া জানার জন্য উৎকণ্ঠা উত্তেজিত নয়নে তাকিয়ে আছে। উত্তেজনায় দুই ওষ্ঠ ফাঁক হয়ে আছে, তাতে কোনো ভ্রুক্ষেপ নেই মেয়েটার।
অধীর আগ্রহে বারবার চোখের উপরে দুবুরু নেচে উঠছে। ভূমি লজ্জা মাখা কণ্ঠে অক্ষিপর তার গুছিয়ে রাখা পায়ের দিকে ফেলে অস্ফুট স্বরে বলল, আদ্র ভাইয়া। প্রিয়া যেন আরেক দফা অবাক হলো, বিস্মিত নয়নে তাকালো বোনের দিকে। ভূমির মুখে এই মুহূর্তে বলা নামটা শুনে বোন তার প্রেমে পড়ছে বিষয়টা হজম করতে পারলেও সে যে আদ্র ভাইয়ের মতো এমন একটা মানুষের প্রেমে পড়েছে এটা ভাবতে শরীর কেমন নাড়া দিয়ে উঠছে। বিষয়টা হজম করতেই কষ্ট হচ্ছে। প্রিয়ার মুখ থেকে আপনা আপনি উচ্চস্বরের ঠোঁট ফাঁকা হয়ে বেরিয়ে এলো, কি আদ্র ভাইয়া? ভূমি লজ্জা মাখা মুখে চোখ ছোট ছোট করে মাথা দুলালো উপর নিচ। কিভাবে, কখন ঘটলো এই অঘটন? আমাকে বিস্তারিত বল। প্রিয়ার কণ্ঠে উপচে পড়া প্রবল চিত্ত চাঞ্চল্য। তার চাহনি এমন যেন এই কথাটা না জানলে বিরাট বড় ক্ষতি হবে বা রাতের ঘুম হারাম হয়ে যাবে। না হওয়ারও তো কোনো কারণ নেই। এমন একটা শক্ত মানুষের প্রেমে বুঝি কেউ পড়তে পারে? না আছে তার কোনো হাস্যরম্য স্বভাব, না আছে সুন্দর কথা, সারাক্ষণ কেমন কুমড়োর মতো মুখখানা ফুলিয়ে রাখে। কিভাবে হেঁটেছে তা জানি না, তবে হেঁটে গিয়েছে। মমি সহজ কণ্ঠে জবাব দেয়। প্রিয়া বিজ্ঞান ন্যায় দুই ভুরু কুচকে কপালে ঠেকালো, মাথা দুলালো। কিছু একটা ভেবে পরক্ষণেই মুখ কিছুটা বাঁকিয়ে হেসে বলে উঠল, তা বুঝলাম, কিন্তু জল কত দূর গড়ালো? আদ্র ভাইয়াও কি তোকে পছন্দ করেন নাকি? ভূমি প্রিয়ার করা প্রশ্নে লজ্জা হাসি সব বিদায় দিয়ে ঠোঁট উল্টে তাকালো। অজানা ভঙ্গিতে মাথা দুলিয়ে জবাবে বলল, সেটা জানি না। ওনার মাঝে ওই রকম কিছু তো আজও দেখলাম না। সব সময় কেমন ধমকে ধমকে কথা বলেন। তবে জানিস এই মাত্র কি হয়েছে? কথাটুকু বলতে বলতে ভূমির মুখে পুনরায় আলোকিত হয়ে ওঠে। পুনরায় একরাশ লজ্জা এসে ভর মুখের সমস্ত পাটটি খুলে করে তটস্থ হয়ে বলে, ভাইয়া আমার সাথে কেমন কোমল কণ্ঠে কথা বললেন, আমার প্রতি অধিকার বোধ দেখালেন, আমার মাথায় হাত বুলিয়ে দিলেন। ইস! প্রিয়া বোনের অবস্থা দেখে হাসলো। আসলেই পাগলে মেয়েটা, এটুকুতেই এত খুশি যেন কি পেয়ে গিয়েছে। যদি সত্যি সত্যি ভাইয়া ভালোবাসেন তো না জানি তখন কি করে। তবে ভয় এটাও পেল যদি আদ্র ভাইয়া ভূমিকে নিজের করে না চায় তখন। ড্রয়িং রুমের সোফায় বিকেলে চায়ের আসর জমেছে। বাড়ির বড়রা সবাই একপাশে বসে নিজেদের মাঝে কথা বলছে আর পরপর চায়ের কাপে চুমুক নিচ্ছেন। ছোট সদস্যরা যে যার মতো গল্প করছে, হাসাহাসিতে আসর মাতাচ্ছে। কেউ চিপস খাচ্ছে, কেউ বা মুড়ির ব্যাকেট নিয়ে কুড়কুড় করে তা চিপিয়ে খাচ্ছে। পাশে সিঙ্গেল সোফাটায় বসে ফোনের দিকে নজর পেলে বসে আছে আদ্র। তার হাতেও মাঝারি সাইজের একটা মগ, এটা তার জন্যই বরাদ্দকৃত। চা কফি যাই খাক এটাতেই দেওয়া লাগবে। একটু পরপর মুখে তুলছে আর নামিয়ে তা পুনরায় হাতে ঠেকিয়ে পাশে ধরে রাখছে। তার ঠিক সামনেটাই ফাহাদ সাদাব বসে কথা বলছে। কথা আর কি, রাজনীতি রিলেটেড কথাই হচ্ছে। দেশে যখন ছিল ফাহাদ নিজের নামটা রাজনীতির খাতায় লিখিয়েছিলেন, বেশ জড়িয়েও গিয়েছিলেন অল্প বয়সে এই পদে, কিন্তু তাই স্থায়ী হতে দেননি ফাহাদের বাবা। একমাত্র ছেলে তার, কখনো এই পদে নিজেকে জড়াতে দেননি। বিভিন্ন কৌশল করে ছেলেকে পাঠিয়ে দিয়েছিলেন দেশের বাহিরে। ফাহাদ যেতে বেশ দ্বিরুক্তি প্রকাশ করেছিল, আর তা ছিল কেবলই এই ভূমির জন্য। কিন্তু বয়স কম ছিল যে কেউ শুনেনি তার মনের আহাজারি। বাবার জোড়াজড়িতে যেতে বাধ্য হয়েছিল। বাড়ি দুই অর্থে এখনো ফেরেননি। রাত হবে অফিস সেরে বাড়ি ফিরতে। সকলে যে যার মতো কথা বলায় ব্যস্ত। এর মাঝে মিসেস তাহমিনা হাস্য উৎকণ্ঠে বড় ভাবির দিকে তাকিয়ে বলেন, ভাবি আমাদের আদ্রটা তো বয়স হলো, মাশাল্লাহ দেখতেও সকলের নজর কাড়া। তা বলছি কি, ভাবছো না নাকি ঘরে একটা লক্ষ্মী আনার কথা, বাড়িটা উজ্জ্বল মুখর করতে? মিসেস তাহমিনার হঠাৎ এমন কথাই উপস্থিত সকলের দৃষ্টি ভিড়ে সেদিকে। আদ্র মোবাইলের স্ক্রিন থেকে নজর সরিয়ে একবার তাকায় নিজের ফুফির দিকে। মুখে কিছুটা বিরক্তি ভাব ফুটে উঠলেও তা প্রকাশ না করে পুনরায় চোখ নামায়। নিজের মায়ের এমন কথা শুনে প্রিয়া চট করে তাকায় বোনের দিকে। পরপর আদ্রিও তাই করে ভূমি তটস্থ ভঙ্গিতে বসে আছে। চোখ দুটো গোল গোল করে তাকিয়েছে ফুফির মুখের দিকে। মুখে পোড়া চিপসটা আর চিবুতে পারেনি ঠিকভাবে। যেভাবে হাঁ করে মুখের মাঝে রেখেছিল ঠিক সেভাবেই তা আটকে গিয়েছে, স্তব্ধ হয়ে গিয়েছে যেন। প্রিয়া আলতো হাতে ধাক্কা দিল ভূমিকে। ভূমির হুঁশ ফিরতে পট করে তাকালো আদ্রির দিকে, কিন্তু তার মাঝে তো কোনো ভাবভঙ্গি নেই। সে নিরেট তাকিয়েছে মোবাইলটার দিকে। সে কি শুনেনি মাত্র ফুফি কি বলল? তার কাছে যেন এটা কিছুই না। ভূমি উজ্জ্বল ফর্সা চকমকে চেহারাটায় অন্ধকার ছায়া এসে ভর করলো। নিজের উপর কারো তীক্ষ্ণ নজর চেয়ে আছে তা বুঝতে পেরে আদ্র চোখ উঁচিয়ে চায় ভূমির দিকে। গোলা চোখে এখনো মেয়েটা তাকিয়ে। ধীর গতিতে চোখ নামালো আদ্রের থেকে। ধ্যান ঘুরিয়ে ফেললো মিসেস সাবিনার দিকে, কি বলছে তা শুনতে। হ্যাঁ,
তার বলতে আমিও তো চাইছি ছেলেটাকে বিয়ে দিয়ে ঘরে এবার অন্তত একটা লক্ষ্মী নিয়ে আসি। কেমন হয়ে গিয়েছে আমার হাসি খুশিতে বাড়ি মাতিয়ে রাখা ছেলেটা। তোমার ভাইও বলে এ কথা, কিন্তু তার নিজের ছেলেকে গিয়ে বলার সাহস করে না। আমাকে বলে কি কোনো লাভ আছে? তুমি বলো, তার ছেলে কি এই বিষয়ে আমার কথা শুনবেন? তা ঠিক বলছো। ভাইয়াকে বলো আদ্রর সাথে কথা বলতে। আমার পরিচিত একজন আমার চোখে আছে। মেয়েটা দেখতে যেমন, স্বভাবটাও মাশাআল্লাহ। এই মেয়েকে এক দেখায় আমার এতটা মনে ধরেছে, হাত ছাড়া করতে মন সায় দিচ্ছে না। মিসেস তাহমিনার কথায় দুই যা সঙ্গ দিলেন, মাথা দুলিয়ে আনন্দমাখা কণ্ঠে বললেন, হ্যাঁ বলে দেখবো, তবে তুমিও দেখো কিভাবে কি করা যায়। দুই ননদ ভাবি কথার মাঝে আর চোখে একবার তাকায় আদ্রের দিকে। সে এখনো একইভাবে বসে আছে। আদ্রেও কথাগুলো আদ্রের কান অব্দি পৌঁছালো কিনা তা বুঝার উপায় নেই। তারও তো বেশ জোরেই বলল কথাগুলো। তারা যে আদ্রকে শুনিয়ে শুনিয়ে ইচ্ছে করে কথাগুলো বলছে তা আদ্র বেশ ভালোই জানে। পাত্তা দিল না আদ্র। বিয়ে বিয়ে তো সেই এসেছে পর্যন্ত শুনছে। আদ্র বেশ ভালোই জানে সে যত যাই বলুক এই মা নামক মানুষগুলো কখনো এসব বাদ দিবে না, বরং রিয়্যাক্ট করলে উল্টো ধরে বসবে। ছেলে যে তাদের এতই শক্ত তা ভেবেই দুজনে ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল। তারা তো চেয়েছিল ছেলেটা যদি একটু রিয়্যাক্ট করে বা চেতে ওঠে তাহলে কিছু একটা করা যেত, কিন্তু সে তো ভাবলেশীন বসে আছে। হাল ছেড়ে কিছুটা দমে এলো দুজনে, কিন্তু বিষয়টা বেশ কঠোরভাবে ভাবিয়ে তুলল ছোট্ট ভূমির অন্তরে। সে কিছুতেই আদ্রের এমন মৌনতা মেনে নিতে পারল না। ছোট্ট মস্তিষ্ক এই কল্পনাটা এসে বিচরণ করতে লাগলো। আদ্র ভাইয়া না করলেন না কেন এক কথায়? এর আগে তো যতবার কথাটা উঠেছিল সোজা না করে দিয়েছিল, কিন্তু আজ করেনি। তবে কি আদ্র ভাইয়া বিয়ে করতে রাজি? কথাটুকু মাথায় এসে নাড়া দিতেই ভূমির চক্ষু অশ্রুসিক্ত হয়ে এলো। মনের মাঝে ভয় এসে হানা দিল, তাহলে কি শুরুর আগেই সব শেষ হয়ে যাবে? আদ্র ভাইয়ার মনে তো সে এখনো বিন্দু পরিমাণ জায়গাও দখল করে নিতে পারেনি। দুপুর থেকে আদ্রের ব্যবহারে পাওয়া সকল ভালো লাগা, আনন্দ মুহূর্তে বিষাদের রূপ নিল। এখানে আর বসে থাকলে ধরা পড়ে যাবে। ভূমি হুট করে উঠে দাঁড়িয়ে পেছন ফিরে হাঁটা ধরল। সকলের নজর একবার ঘুরে পড়ল বটে ভূমির যাওয়ার পানে। আদ্র তার থেকে বাদ পড়েনি। চোখ তুলে একবার তাকিয়ে আলতো হাসল। মাথা চাকিয়ে ফোনটা ট্রাউজারের পকেটে ঢুকিয়ে রাখতে রাখতে ফুফির দিকে তাকিয়ে হাস্যকণ্ঠে বলল, ফুপি, মেয়েটাকে কি তোমার সত্যিই এত পছন্দ? সিঁড়ি বেয়ে এগোতে যাওয়া ভূমির কান অব্দি আদ্রের বাক্য পৌঁছালো। তাড়াহুড়ো করে বাড়িয়ে নেওয়া পা পুনরায় থমকালো। আদ্র জানতে চাইছে এই বিষয়ে, এটা ভেবেই বুক কেঁপে উঠল। কিশোরী মন এই বয়সে কত শত জল্পনা মাথায় এসে হানা দেয়। তার কোনো শেষ নেই। আর বিষয়টা যদি হয় সদ্য ভালো লাগা মানুষটা হয়তো অল্প দিনে পড়েছে, তবে যে মেয়েটা ভীষণভাবে আদ্রের প্রতি দুর্বল হয়ে পড়েছে, তাই তাই সামান্য বিয়ে বিষয়ক কথাটা সহ্য করতে এতটা কষ্ট হয়। ভূমি আর কিছু শুনতে চাইল না। ভূমির মন চলছে এখন নিশ্চয়ই আদ্র ভাইয়া মেয়েটার বিষয়ে আরও কিছু জানতে চাইবে। চলে গেল উপরে। মিসেস তাহমিনা অবশেষে ভাইপর মুখ খুলেছে। এই বিষয়ে আগ্রহ দেখাচ্ছে ভেবে আনন্দিত লোচনে বলে, হ্যাঁ রে বাবা, তুই একবার দেখলে তোরও বেশ ভালো লাগবে, দেখিস। আদ্র হাসি প্রসারিত করলো। ঠোঁটের ফাঁক বেয়ে বেরিয়ে এলো হালকা করে আদ্রের শুভ্র দন্ত জোড়া। মিসেস সাবিনা ছেলের এমন মনোরম হাসি দেখে মনে মনে ভাবলেন, ছেলেটার সব সময় এমন হাসি মুখে থাকলে কতই না ভালো লাগতো। কেমন প্রাণোচ্ছল লাগছে এই মুহূর্তে। আদ্র হাসিতে কিছুটা ধ্বনি বজায় রেখে ফুফিকে বলল, এত ভালো লাগে যখন, তাহলে এক কাজ করতে পারো। আমাদের ফাহাদও বড় হয়ে গিয়েছে, তুমি বরং ওকে বিয়ে করিয়ে দিয়ে এসো, তাহলে আর হাত ছাড়া হবে না। কি বলিস ফাহাদ? আদ্রের কথা শুনে সকলের মুখ চুপসে যায়, বিশেষ করে ফাহাদের। সে এটা মোটেও আশা করেনি। হোক তো দুষ্টমির ছলে, কিন্তু এমন কথা সহ্য করা অসম্ভব তার কাছে। রাগে কপালের রগ ফুলে উঠলেও তা দমিয়ে বসলো ফাহাদ। বড় বলে সম্মানটা সে দিতে বাধ্য। তা না হলে এই ছোট্ট দুষ্টমি করে বলা কথাটার জন্য হুলস্থুল করে ফেলতো। সে কেবল নিজেকে ভূমির মাঝে কল্পনা করতে পারে, অন্য কারোর সাথে না। নিজের নাম জুড়ে দেওয়া তো দূরের বিষয় অনেক। আদ্র কতটুকু বলে ধপাধপ পা ফেলে সিঁড়ি বেয়ে উঠে চলে গেল। যেতে যেতে ভূমির ঘরের দিকে একবার নজর বুলিয়ে গিয়েছে, যদিও দরজাটা লক করা ছিল। আদ্রের কথায় মিসেস সাবিনা অতিষ্ঠ ভঙ্গিতে মাথা দোলায়। বোঝানো গেল না এই ছেলেকে আর। এই বয়সে যদি ছেলে তার বিয়ে না করে কখন করবে? এদিকে ভূমি বিছানায় হাঁটুতে মুখ গুজে বসে আছে। দু অধর বলে রেখা গোল করে ফুলিয়ে রেখেছে মেয়েটা। মনে মনে অযাচিত সকল চিন্তা যেচে মাথায় ঘোরাচ্ছে। ইচ্ছে করে সে যাতে ভাবছে, মনের মাঝে হাবিজাবি চিন্তার পাহাড় গড়ে তুলছে, বিড়বিড় করছে নিজের মাঝে।
ভূমি কেন আদ্র ভাইয়া কিছু বলল না তখন ফুফিকে? এক কথায় না করে দিলেন না কেন? তবে কি উনিও বিয়ে করে নিতে চাইছেন? এটুকু ভাবতেই ঠোঁট উল্টে এলো মেয়েটার। কান্না পেয়ে যাচ্ছে ভীষণ। সে কাঁদবে একটু করে, তাহলে মনটা হালকা লাগবে। সে তো এতটা ইমোশনাল মোটেও ছিল না কোনো কালে। হুটহাট কান্নাও করে দিত না। রাগ অভিমান তো অনেক দূরের কথা, তবে আজ কি হলো? এখনো তো কোনো কিছু ঘটেনি, তাও কেন এমন কান্না কান্না পাচ্ছে, রাগ অভিমান হচ্ছে? আদ্র নামক অসুখ কি তাকে ধীরে ধীরে গ্রাস করে রোগী বানিয়ে দিচ্ছে? যদি দিন শেষে এই অসুখ সারানোর ওষুধটা না পায় তাহলে কি হবে? অল্প দিনে তো তাকে অক্কা পেতে হবে। সন্ধ্যা পেরোতেই টিচার এসে হাজির। ভূমি একইভাবে ধ্যান করে বসেছিল অনেকটা সময়। নিচ থেকে মায়ের মনির ডাক ডাকিতে উঠে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। মাথায় বড় করে ঘোমটা টেনে ধূপধাপ পা ফেলে নেমে এলো নিচে। সবাইকে উপেক্ষা করে ঢুকে গেল স্টাডি রুমে। অনিচ্ছা সত্ত্বেও বসে আছে টিচারের সামনে। মাথায় কিছুই ঢুকে নেই তার স্যারের পড়ানো। 2 ঘন্টা টানা পড়িয়ে টিচার চলে যায়। ভূমি আদ্রি নিজেদের বইপত্র গুছিয়ে নিতে নিতে আদ্রি ভাবুক কণ্ঠে বলে, কি হলো তোর আবার? এমন করে রাখছিস কেন চেহারা? আদ্রির প্রশ্নে ভূমির মনে বেশ বিরক্তি তুলে দিল। সহজ ভাষার প্রশ্ন বিষের মতো লাগলো। রাগে গজগজ করতে করতে বলল, তোর সমস্যা কি তাতে? আমার চেহারা আমি যেভাবে ইচ্ছে হয় করব। বলেই গদগদ পা ফেলে বাহিরে চলে গেল। আদ্রি বোনের ব্যবহারে বোকার মতো মুখ হাঁ করে তাকিয়ে আছে। সে তো সামান্য একটা কথা জিজ্ঞেস করলো, আর এই মেয়ে কেমন করে উত্তর দিল? ভূমি হেলে দুলে ধীর পায়ে বাহিরে এলো, কিন্তু তাতেও শান্তি পেল না। বাহিরে এসেই পুনরায় একই বিষয়ে আলোচনা। মিসেস তাহমিনা সোফায় বসে ভাইয়ের সাথে এই বিষয়ে আলাপে মেতেছেন। আজ সবাই উঠে পড়ে লেগেছে আদ্রের বিয়ে দেওয়ার জন্য। যেখানে তাকাচ্ছে এই বিষয়টা যেন ভেসে উঠছে। ভূমির রাগে ফেটে পড়ছে যেন। কথাটা এতটুকুতে গড়িয়েছে যে তারা মেয়েটার নাম্বার আদ্রকে দিতে উদ্বুদ্ধ হয়ে উঠেছে। মিসেস সাবরিনা মেয়েকে এগোতে দেখে ডাক দিলেন, ভূমি এদিকে আয়, দেখে যা তাড়াতাড়ি। মায়ের আওয়াজ পেয়ে ভূমি রাগ দমিয়ে এগোলো সামনে। মুখে কিছু না বলে দাঁড়িয়ে থাকলো ভ্যাবলার মতো। মিসেস সাবিনা মোবাইলটা হাতে নিয়ে ভূমির কাছে এগিয়ে দিয়ে হাসি হাসি কণ্ঠে বলে, দেখ তো মেয়েটাকে কেমন লাগে। ভূমি মুখ থেকে চসূচক শব্দ বের করে চোখ ঘুরিয়ে তাকালো। বেশ রূপবতী এক তরুণীর ছবি মোবাইলের স্ক্রিনে জলজল করছে। ভূমি দেখলো সে চেনে না। এখানে যতটা সুন্দর দেখাচ্ছে ততটা অবশ্যই না। তাও নিঃসন্দেহে ভূমির থেকে 1000 গুণে সুন্দরী হবে। ভূমি গাছাড়া ভাব নিয়ে বলল, এডিট করে এমন দলা বানিয়ে রাখলে কিভাবে বলবো দেখতে কেমন? মেয়ের কথায় বিরক্ত হলো সাবরিনা। তাও উৎকণ্ঠা নিয়ে বলল, আমার বেশ লেগেছে মেয়েটাকে, আদ্রের সাথে ভালো মানাবে। আদ্রের সাথে মানাবে শুনে ভূমি ভ্রু কুচকে দেখালো মায়ের দিকে। তাহলে কি এই মেয়েটার কথা বলছিল ফুফি? এই ভূমি ধর মোবাইলটা নিয়ে গিয়ে ছবিটা আদ্রকে দেখিয়ে আসবি, কেমন লাগে জিজ্ঞেস করবি। যা, আমরা গেলে তো আবার চেতে যাবে। তুই ছোট বোন, তোরে কিছু বলবে না, মজার ছলে হলেও দেখা। মায়ের কথায় রাগে ভূমির শরীর রিরি করে উঠল। একে তো এসব তার উপর বলে কিনা ছোট বোন, সে আদ্রের ছোট বোন না, এই দ্বিরুক্তি কি তাদের সবাইকে মাইকে অ্যানাউন্সমেন্ট করে জানাতে হবে? ভূমি নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে নিজের মায়ের উপর চেঁচিয়ে উঠল, কি শুরু করলে তোমরা? সেই বিকাল থেকে একই কথা বারবার তুলছে, বিরক্ত লাগছে আমার সামনে আর একবার কথাটা তুললে দেখবে কিন্তু তোমাদের ছেলে, তোমরা যা ইচ্ছে করো। আমি ওনার বোন না, আর একবার যদি কেউ উচ্চারণ করো ওনার সাথে আমার এই বোন শব্দটা ভালো হবে না। বলে বড় পা ফেলে চলে গেল। ভূমির হঠাৎ এমন রেগে যাওয়ার কারণ খুঁজতে উপস্থিত সবাই নিজেদের মুখ চাওয়াচাই করছে, আহম্মকের মতো তাকাচ্ছে। সকলের মুখ খুলে দিয়ে ভূমি দরজা বন্ধ করে নিজের ঘরে ঢুকে পড়েছে। মিসেস সাবরিনা মেয়ের ব্যবহারে ঝাঁঝালো কণ্ঠে বলে, মেয়েটা দিন দিন কতটা অধপতনে যাচ্ছে। দেখলে সাদাবের বাপ বড়দের উপর কিভাবে রাগ দেখাচ্ছে, চেঁচাচ্ছে। ওরে কি কিছু খারাপ বলেছি? কেন এমন করলো? ছোট মানুষ, বাদ দাও না। স্বামীর কথায় মিসেস সাবরিনা আরও কিছুটা অবাক হলো। মেয়েকে কিভাবে আশকারা দিচ্ছে তা ভেবেই যেন কুল পাচ্ছে না। কোথায় একটু শাসন করবে তা না, সঙ্গ দিচ্ছে। তেতে উঠে বললেন, এই তোমার কারণে আজ এমন অবস্থা, কথাবার্তার লাগাম নেই। বেশি আশকারা দিলে ও মাথায় উঠে যাবে, তখন সামলেও আমি কিচ্ছু করতে পারবো না। যেমন বাপ মেয়েও হয়েছে তেমন। স্ত্রীর রাগ চিল্লানো প্রতিদিনই দেখে মেয়েকে নিয়ে মিস্টার তোফায়েল হাসলেন বোকার মতো। ভূমি আজ নিজের ঘরে বসেছে পড়তে। নিচে বসলে নিশ্চয়ই আবার এসব শুনে কান যাবে না। দরজাটা ঠেলে বিছানায় সবগুলো বই ছড়িয়ে ছিটিয়ে রেখে চিত হয়ে আতশোয়া হয়ে ঝুঁকে তাকিয়ে আছে বইয়ের দিকে। গভীর মনোযোগ তার, যে কেউ দেখলে ভাববে অনেক পড়ুয়া, কিন্তু তেমনটা মোটেও না, শুধু তাকিয়ে আছে।
পড়া তো মাথার উপর দিয়ে যাচ্ছে, একের পর এক এসে তার জীবনে দখল করতে চেষ্টা করছে। কিভাবে কি করবে মেয়েটা তাই ভাবছে। ভাবনার মাঝে দরজায় আঘাত পড়ে দুবার পড়তেও ভূমির হুঁশ নেই। তৃতীয়বার কিছুটা জোরেই আঘাত পড়ে, এবার ভূমি তাকায় সেদিকে। কপাল কুঁচকে ভেতরে আসতে অনুমতি দেয়। দরজা ঠেলে ফাহাদ ভিতরে প্রবেশ করতেই ভূমি ধরফড়িয়ে উঠে বসে। হাঁটুতে শরীর, বক্ষ গুজে তাড়াল করতে চেষ্টা করে। হঠাৎ ফাহাদের আগমনে ভূমি অপ্রতিভ অপ্রস্তুত হয়ে পড়ে, চোখ মুখ কুঁচকে ফেলে। এদিক সেদিক তাকিয়ে ব্যস্ত ভঙ্গিতে ওড়নাটা খুঁজতে লাগে, কিন্তু বলে না, প্রয়োজনের সময় সামনে থাকা জিনিসও হাতের নাগালে পড়ে না। ঠিক তেমনটাই ঘটেছে। ফাহাদ নিজেও বুঝে ওঠেনি ভূমিকে যে এমন পরিস্থিতিতে ফেলবে। সে তো দরজায় নক করেছিল আর ভূমির অনুমতি পেয়ে ঢুকেছে, কিন্তু আসতে এমন এক পরিস্থিতিতে পড়তে হলো। নিজের মাঝে অপরাধবোধ কাজ করলো। যতই সেই মেয়েটার প্রতি দুর্বল হোক, কিন্তু সে তো ভূমিকে যথেষ্ট সম্মান করে। যতদিন না নিজের করে পাবে, সে ভূমির দিকে কেবল মনের দৃষ্টিতে তাকাবে, কোনো খারাপ ধারণা মস্তিষ্কে জায়গা দিবে না। ফাহাদ ফট করে ঘুরে তাকায় অন্যদিকে, অপরাধী ন্যায় ভেঙা কণ্ঠে বলে, সরি ভূমিরানী। ফাহাদের অন্যদিকে ফিরতেই ভূমি তড়িঘড়ি করে উঠে বিছানার পাশের কাউচ থেকে ওনাটা টেনে নিয়ে তার মাথা সহ সারা শরীরে পেঁচিয়ে নেয়। ঘটে যাওয়া ঘটনাটা বেশ জঘন্য হলেও ভূমি কিছু বলতে পারল না ফাহাদকে। দোষ তো তার না, ভূমির নিজের। ফাহাদ ভাইয়া নক করেছিল, কে তা না জিজ্ঞেস করেই ভেতরে আসার অনুমতি দিল। ভূমির মুখে মলিন হাসলো, ধীর কণ্ঠে বলল, সমস্যা নেই ভাইয়া। ফাহাদ থেকে জিজ্ঞেস করলো, হয়েছে তোমার? জবাবে ভূমি কেবল ছোট্ট করে হুম বলল। ফাহাদ ঘুরে কানে হাত দিয়ে চোখ পিটপিট করে তাকালো ভূমির দিকে। অপরাধী মুখ করে সামনে এগোতে এগোতে বলল, ভূমিরানী ভেরি সরি, প্লিজ ভুল বোঝো না। ভূমি পুনরায় মৃদু হেসে বলল, সমস্যা নেই, আপনি তো ইচ্ছে করে আসেননি, অত ফর্মালিটি মানতে হবে না। মেয়েটার এই স্বভাবটাই ফাহাদকে তার প্রতি দুর্বল করেছে। মেয়েটার মনটা অনেক কোমল, কতটা সহজে মানুষকে ক্ষমা করে দিতে পারে। রাগ অভিমানের পালাটা তার অনেক হালকা। কারো সাথে তার অনেক বিরাট কিছু ঘটে গেলেও সে রাগ না দেখিয়ে পরক্ষণেই মিশে যায় হাসি খুশিতে। ফাহাদ বেশ কিছুটা সময়ে সমানে তাকিয়ে আছে ভূমির দিকে। বেশ স্বাভাবিক তার দেহের গড়ন, ধবধবে ফর্সা না, উজ্জ্বল শ্যাম ফর্সা বলা যায়। দুই গালের মাঝে দু চারটা লাল লাল স্পট স্পর্শ, জলে ভাসা চোখ দুটো, এটাই তার অস্ত্র। কাউকে চুম্বকের ন্যায় টেনে নিজের সাথে জড়িয়ে নেওয়ার ক্ষমতা রাখে। যে কেউ এই মেয়েটার সাগরে ঢেউয়ের ন্যায় দুই তীক্ষ্ণ অক্ষির অতল গহ্বরে তলিয়ে যেতে সক্ষম। ফাহাদের কোমল চাহনি ভূমির অক্ষিপটে নিরলস তাকিয়ে। সে নজর সরাতেই হিমশিম খাচ্ছে। ভূমি তাকালো না একবারও তার নজর নিচের দিকে। ফাহাদ যে এলো তাকে তো বসতে বলা উচিত, কিন্তু তাতেও মেয়েটার কোনো হুঁশ নেই। সে নিজের মতো হিসাব কষতে ব্যস্ত। বেশ ভাবুক তার ভঙ্গি। ভাবনার মাঝে ভো করে এক আওয়াজে ভূমির ধ্যান ছুটে। কানের কাছে রক্তচোষা বাজনা বসায় এসে সংবাদ দিচ্ছে তার আগমনের। ভূমি নড়ে চড়ে উঠে হাত নাড়িয়ে মশাটিকে আক্রমণ করতে চেষ্টা করলো, কিন্তু সে সফল হলো না। উড়ে তা ভূমির উচ্চতা ভেদ করে এগিয়ে গেল। মশাও তার সাথে মজা নিচ্ছে, খাটো বলেও। মন খারাপ করলো নিজের মিশন ফেল হওয়ায়, কিন্তু সামনে যে ফাহাদ দাঁড়িয়ে ভূমির এমন লাফালাফিতে তারও হুঁশ ফিরে আসে। ভূমি যে সামান্য একটা মশা মারতে কেমন উদ্বুদ্ধ হয়ে উঠেছে তা ভেবেই হাসে। 58 ইঞ্চি উচ্চতার ফাহাদের লম্বা হস্তে বেচারা মশা রেহাই পেল না। তার কানের সামনে যেতেই গপ করে ধরে তালুবন্ধ করে নিল। ভূমি মাথা উঁচিয়ে দেখলো, উদ্গ্রীব নয়নে তাকিয়ে আছে ফাহাদের হাতের দিকে। সে কি সফল হলো নাকি তা জানতে ফাহাদ নিজের হাতটা কঠিনভাবে কষলে সামনে ধরল। মশাটা জান প্রাণ সব বেরিয়ে একাকার হয়ে গিয়েছে। এতক্ষণ যাবৎ অধিক মন খারাপগুলো ক্ষণিকের জন্য চাপা পড়েছে। হুট করে হেসে বিছানার উপর উঠে দাঁড়িয়ে তালি দিতে লাগলো ভূমি। উল্লাসিত কণ্ঠে বলে উঠল, ভাইয়া ইউ আর গ্রেট। ফাহাদ হাসলো। হাতটা ছেড়ে ভো দৌড়ে ভূমির ওয়াশরুমের দিকে তাকালো হাতটা ধুতে। হাত ধুয়ে এসে হাসি মুখে ভূমির উদ্দেশ্যে প্রশ্ন করলো, বসবো? ভূমি কি না করবে? এতে তো খারাপ দেখায়, তাই না বিষয়টা? কিন্তু বসতে বলতেও মন চাইছে না তার। এখন গল্প করার মুড নেই মোটেও। সে তো পড়বে, যদিও পড়ছে না কিন্তু পড়ছে। বই খোলা রেখেছে না। ভূমি জোর করে হাসতে চাইলো। ফাহাদ ভূমির এক্সপ্রেশন দেখে কিছু আন্দাজ করলো, ভুরু কিছুটা গুটিয়ে পুনরায় বলল, বিরক্ত করছি? তাহলে আমি যাই। ভূমি সৌজন্য হেসে তড়িৎ বেগে কণ্ঠ ধরে বলল, না না ভাইয়া, বিরক্ত হব কেন, বসুন আপনি। ফাহাদ এটার অপেক্ষায় ছিল। সে তো চায় ভূমির সাথে একটু সময় কাটাতে, কিন্তু এত দূরত্ব তার হচ্ছে না। এখানে এসেও পারছে না। ফাহাদ ভূমির আর কোনো কথা না শুনেই বসে পড়লো বিছানায়। একবার ভূমির দিকে তাকিয়ে হেসে বইয়ের দিকে নজর দিল। পাশ থেকে একটি বই টেনে নিতে নিতে জিজ্ঞেস করলো, কি পড়ছে দেখি। ভূমি কোনো কিছুই বলল না। সে কি পড়ছে সে তো নিজেও জানে না। ফাহাদকে আবার কি দেখাবে? হাত গুটিয়ে বসে আছে নিচের দিকে তাকিয়ে। ফাহাদ পাশ থেকে ইংরেজি নোট খাতাটা টেনে নিতে নিতে বলল, ইংরেজির প্রতি তোমার ঝোঁক কেমন?
ভূমি মুখ একপাশে সুচালো করে হাসলো, আনমনে উত্তর দিল। ঝোঁক তো অনেক, কিন্তু কিছুই পারি না। ভূমির এমন খামখেয়ালি উত্তরে ফাহাদ হাসলো। আমি পড়াবো? আমি কিন্তু ইংরেজি বেশ ভালো বুঝিয়ে দিতে পারবো, অন্যগুলো না পারলেও। ভূমি তাকালো ফাহাদের দিকে। সহজ সরল চেহারার অধিকারী ফাহাদ। ভূমি কিছু বলল না, মাথা নেড়ে হ্যাঁ জানালো। নিজে তো কিছুই পড়তে পারছে না, অন্তত কেউ বুঝিয়ে দিলে যদি কানে কিছু ঢুকে সেই ভালো। রাত 9টা পেরিয়েছে। আড্ডের ঘরে একজন দুজন করে ভিড় জমিয়েছে। এত সময় মিসেস সাবিনা বসে বসে ছেলের মাথায় জলপট্টি দিচ্ছিলেন। রাত পড়তেই ছেলেটার জ্বরের মাত্রা বৃদ্ধি পাচ্ছে। শরীরের তাপ তীব্র থেকে তীব্র আকার ধারণ করছে। চোখ বন্ধ করে মাথাটা কাত করে শুয়ে আছে আদ্র। মিসেস সাবরিনা হুটোপুটি করে কিছু হালকা খাবার এনে খাইয়ে দিলেন। সাদা ওষুধ খাইয়ে দিয়েছে। রাত 10টায় কাটা পড়েছে। ছোট থেকে বড় সকলের দেখা মিলছে উদ্গ্রীব নয়নে তাকিয়ে আছে আড্ডের দিকে। আড্ড পিটপিট করে চোখ মেলে তাকাচ্ছে সবার দিকে। সকলের এমন চাহনিতেই জ্বরের ঘরে অস্বস্তি কাজ করছে। এভাবে কেউ তার ঘরে এসে ভিড় জমাক সেটা মোটেও আড্ডের পছন্দ না। জ্বরে ধীরে ধীরে ছাড়তে শুরু হয়েছে। শরীর ঘাম দিয়ে উঠেছে। মায়ের দিকে ইশারা করতেই সামনে এগিয়ে ছেলের সামনে বসলেন। ছেলের দুগাল আলতো হাতে আঁকড়ে জিজ্ঞেস করলেন কি হয়েছে। আড্ড ধীর কণ্ঠে জবাবে বলল, আমি ঠিক আছি, তোমরা সবাই যাও, এখন খেয়ে নাও। পাশে দাঁড়িয়ে থাকা মামনি ঠিকই ছেলের অবস্থা বুঝলো। সকলকে তাড়া দিয়ে বাহিরে যেতে বলল নিজের সাথে। খাবার দিচ্ছে টেবিলে। একে একে সবাই বেরিয়ে গিয়েছে রুম থেকে। আড্ডে নজর খুঁজছিল যে মানুষটাকে, সে তো আসেনি। কোথায় মেয়েটা? পেছন থেকে ডাকলো বোনকে, আদ্রি এদিকে আয়। ভাইয়ের ডাক পেয়ে আদ্রি এগিয়ে গেল পাশে। মেয়েটা কোথায়? আদ্রের সহজ কণ্ঠে প্রশ্ন। ভাইয়া, ভূমি তো পড়ছে নিজের ঘরে। আদ্র ভুরু কুচকালো। নিঃসন্দেহে পড়ছে না। এতদিনে বেশ ভালোই চেনা হয়েছে ভূমিকে। পুনরায় প্রশ্ন করলো, ফাহাদ কোথায়? আদ্রি এবার কিছুটা ভাবুক হলো। আসলেই তো ফাহাদও এখানে নেই। কোথায় আছে সে তো জানা না। আদ্র বোনের মুখের দিকে তাকিয়ে আন্দাজ করলো। উঠে দাঁড়াতে চেষ্টা করলো। গা থরথর কাঁপছে জ্বরের ঘরে। মাথা বেশ ভারী, কিন্তু অত সব পরোয়া করে না। বিছানা থেকে নেমেই গদগদ পায়ে বেরিয়ে গেল রুম থেকে। ভাইকে যেতে দেখে আদ্রিও পেছনে ছুটলো। পাশাপাশি রুম হওয়ায় 4-5 কদম ফেলতেই এসে পৌঁছালো ভূমির ঘরের সামনে। ভূমি বইয়ে মুখ ডুবিয়ে বসে আছে। আদ্র সোজা ভেতরে ঢুকে এলো। নক করা বা ডাকার প্রয়োজন বোধ করলো না। তীক্ষ্ণ নজরে দেখতে লাগলো এদিক সেদিক, কিন্তু ফাহাদ নেই কোথাও। আদ্রির কপালের মাঝে কাছাকাছি 3-4টে ভাঁজ পড়লো। অবাক হলো ভূমিকে দেখে, সাথে ফাহাদের উপস্থিতি না দেখে। হুট করে নিজের ঘরে আদ্রির প্রবেশে ভূমি চমকালো। আদ্র এভাবে কখনো ঢুকে পড়ে না, নক না করে। ভূমি সোজা হয়ে বসলো। পরপর তাকালো আদ্রির দিকেও, কিন্তু কিছু বুঝলো না। ভাবক দৃষ্টিতে কিছু সময় চেয়ে প্রশ্ন করলো, ভাইয়া কিছু বলবেন? জিজ্ঞেস করা উচিত হবে না নাকি না তা ভেবে আদ্র কেবল মাথা দোলায়। ধীর কণ্ঠে বলে, পড়ো। এটুকুতেই আদ্রের বাক্যের সমাপ্তি ঘটে। বড় পা ফেলে বেরিয়ে আসে ভূমির ঘর থেকে। ভূমি এখন আহাম্মক বনে আছে। হুট করে আসলো, এদিক সেদিক তাকালো, আবার কিছু না বলেই চলে গেল। আদ্রির দিকে তাকালো। কিছুক্ষণ আগে বোনের উপর যেভাবে রাগ ছাড়লো, এখন কথা বলতে কেমন সংকোচ বোধ হচ্ছে ভূমির। যদি আদ্রি কথা না বলে, মুখের সামনে বাক্য সাজিয়ে এনেও তা ফিরিয়ে নিচ্ছে পুনরায়। আদ্রি নিচ থেকে এগিয়ে এলো, সন্ধিয়ান দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞেস করলো, তুই কি আসলে পড়ছিস ভূমি? ভূমি এবার কিছুটা সাহস পেল। নিজের মনের সংকোচন ভাবটা কিছুটা দূর হয়েছে। আদ্রি নিচে থেকে এসে কথা বলায়। ভূমি উঠে বোনকে জাপটে ধরে জড়িয়ে ধরে কাঁদো কাঁদো মুখ করে বলে, সরি আদ্রি, তখন মেজাজটা একটু খারাপ ছিল, এজন্য ওভাবে কথা বলেছি, রাগ করিস না প্লিজ। আদ্রি ভূমিকে এক হাতে ঠেলে সামনে এনে বলে, দূর, পুরনো কথা বাদ দে, ওসব কিছু না। তার আগে এটা বল, ফাহাদ ভাইয়া কি তোর রুমে এসেছিল? ভূমি স্বাভাবিকভাবেই উত্তর দিল, হ্যাঁ এসেছিল তো, আমাকে পড়িয়েছে কিছু সময়, মাত্রই বেরিয়ে গেল। কারো ফোন আসায় তারপরেই তোরা ঢুকলি। যাক, ভালোই হলো চলে গিয়েছে। ভাইয়া যেভাবে তেড়ে এলো এখানে, যদি দেখতো হয়তো আজ রাস্তাই রাখতো না দুজনের। আদ্রি বুকে হাত চেপে কথাটা বলে ভারী নিঃশ্বাস ছাড়লো, কিন্তু ভূমি কিছুই বুঝলো না। ঢেপ ঢেপ করে তাকিয়েছে বোনের দিকে। অজানা ভঙ্গিতে প্রশ্ন করলো, উমা, আমরা আবার কি করেছি? কেন আস্ত রাখবে না? সেটা তো না জানলেও চলবে। এখন খাবি, চল, মামুনি ডাকছে। ভূমির কমে আসা রাগ অভিমান খাওয়ার কথা শুনে পুনরায় উঠে এলো। গাল ফুলালো, বুকে হাত ভেজে বিছানায় বসতে বসতে বলল, আমি খাবো না, যা তুই।
আদ্র বেশ খানিকক্ষণ জোরাজোরি করেও পারল না বোনকে নিয়ে যেতে। পরপর মা মনি সহ সবাই ডেকে গেল, কিন্তু ভূমির একটাই উত্তর, সে খাবে না। সকলের ডাকে যেন অভিমানটা তরতর করে বাড়তে লাগলো। কিছু সময়ের জন্য ভুলে আসা বিষয়টা পুনরায় মস্তিষ্কে সজাগ হয়ে উঠল। সে খেয়ে দেয়ে নিজের শরীর সুস্থ রেখে কি করবে? যেখানে আদ্র ভাইয়া বিয়ে করে অন্যের হয়ে যাবে, তাকে একই বাড়িতে বসে নিজের চোখে দেখবে? কথাটা ভাবতেই ভূমির বুকে জোরালো এক আঘাতের ন্যায় ব্যথা করে উঠল। শিহরণে কম্পিত হলো সারা শরীর। রাত গভীর হয়েছে। বাহিরে ঝিরি ঝিরি বৃষ্টির ফোঁটা উপচে পড়ছে ধরণীতে। হয়তো কিছু সময়ের মাঝে উত্তাল করা বর্ষণের দেখা মিলবে। বাড়ির ভেতরে চারদিকে নিস্তব্ধতা বিরাজমান। কেবল শো শো করে মাথার ওপরে ঘোড়া ফ্যানের আওয়াজ ভেসে আসছে। ভূমি নিষ্পলক তাকিয়ে আছে শুভ্র রঙা সিলিং এর দিকে। পাশে গাধার মতো নাক তুলে ঘুমাচ্ছে প্রিয়া। মাইশা নেই, দুপুরে পরে গিয়েছে নিজ বাড়ি। যেতে চায়নি আদ্রকে এমন অবস্থায় ফেলে, কিন্তু যেতে হলো নিজের দাদা দাদির জোড়াজোড়িতে আর মা বাবার কথায়। সাদাব ভাইয়া দিয়ে এলো। সময়টা ভূমির জন্য বেশ প্রশান্তি ছিল। জীবন থেকে কিছুদিনের জন্য অন্তত উটকো ঝামেলাটা বিদায় হয়েছে। ফুরফুরে মনে সারা বাড়িতে ঘুরে বেড়াচ্ছিল 3 বোন, কিন্তু তার সহ্য হলো না বাড়ির মানুষগুলোর। চেপে বসলো আদ্রের বিয়ে দিতে। বেশ খানিকক্ষণ এপাশ ওপাশ করে ভূমি নিজেকে জাগিয়ে রেখেছে। ঘুমালে যে নিজের উদ্দেশ্য সফল হবে না, এখন কিছুতেই ঘুমাবে না। পাশে রাখা প্রিয়ার ফোনটা অন করতে সময়ের কাটা জানান দিল 1:45 মিনিট। ভূমি উঠে বসলো। নিশ্চয়ই এই মুহূর্তে সকলে গভীর ঘুমে। আদ্র ভাইয়াও ঘুমাচ্ছে ওষুধ খেয়ে। পাশে রাখা ওড়নাটা টেনে গায়ে চড়িয়ে ধীর পায়ে হেঁটে বেরিয়ে এলো নিজের ঘর থেকে। আজও সে যাবে আদ্রের ঘরে। কালকের করা সেই শয়তানি মাথায় চড়ে বসেছে। ভূমি সেই অনুভূতি পুনরায় অনুভব করতে ইচ্ছে জেগেছে। ঘুমান্ত আদ্রকে একটিবার জানাতে ইচ্ছে করেছে নিজের মনের কথা। দরজাটা চাপানো হালকা হাত ঠেলে ভূমি ধীর পায়ে ভেতরে প্রবেশ করে এলো। মিটিমিটি লাইটের আলো। এগিয়ে বসলো আদ্রের পাশে। কি আরামেই না ঘুমাচ্ছে। পাষাণ লোকটার ঘুম হারাম করে। লোকটার কি একটুও ভয় হচ্ছে না? যদি পরিবারের লোক জোর করে সত্যি সত্যি বিয়ে দিয়ে দেয়, অবশ্য তার উপর জোর খাটানোর সাধ্যই কারণেই। কিন্তু সে তো কখনোই মা মামনির কথা ফেলবে না যদি চেপে ধরে। তারাই তো একমাত্র এই লোকটার প্রাণ। ভূমি কিছু সময় চেয়ে থাকলো একইভাবে। হাত নেড়ে দেখলো আদ্রের ঘুম কতটা ভারী হয়েছে। না, নড়াচড়া করছে না। ভূমি গালে হাত দিয়ে ফিসফিসে কণ্ঠে বলতে শুরু করলো, আদ্র ভাইয়া, ভূমি আপনাকে ভালোবাসে। যতটুকু ভালোবাসলে আপনাকে হারিয়ে ফেলার ভয় মনের ভেতরের হৃৎপিণ্ডটাকে কুকড়ে খাবে, ততটুকু ভালোবাসি। আপনাকে কিভাবে সেটা বোঝাবো? আপনি কি সত্যি সত্যি বিয়ে করে নেবেন? কেন তখন কিছু বললেন না, নিষেধ করে দিলেন না প্রতিবারের মতো? আপনার মনে জায়গা পাওয়ার উপায়টা যে আমি খুঁজে পাচ্ছি না। ভূমি বিড়বিড় করতে থাকলো। কত সময় করলো তা জানা নেই। নিজের সকল অভিমান ঘুমন্ত আদ্রের প্রতি ঢেলে দিল, কিন্তু আদ্র একটুও নড়ল না। সে ঘুমোচ্ছে বেঘরে। ভূমি পরিশেষে হাসল। আলতো করে নিচের অধর ছুঁয়ে দিল আদ্রের ললাটে। বেরিয়ে সোজা চলে গেল নিজের ঘরের দিকে। মাঝরাতের পর থেকে সারাটা রাত ভারী বর্ষণের তাণ্ডব চলেছে। চারিপাশ ভিজে নেই একাকার। রোডঘাট এই মুহূর্তে নিশ্চয়ই কাদা মাটি, আর জায়গায় জায়গায় পানি জমে টইটম্বর। সকাল 9টা পেরিয়েছে ঘড়িতে। সকালে উঠে যে যার মতো ব্যস্ত হয়ে পড়েছে। আজ আদ্রেরও কলেজ যেতে হবে। শরীরটা কিছুটা ভালো লাগছে, তাই আর ঘরে বসে থাকলে না। রেডি হয়ে নিচে নামতেই মিসেস সাবরিনা ব্যস্ত ভঙ্গিতে ছেলের কাছে এসে জিজ্ঞেস করলো, এ কি আদ্র, তুই কোথায় যাচ্ছিস এই শরীরে? কলেজে যাব মামুনি, নাস্তা দাও। আদ্র স্বাভাবিক কথাটুকু বলতে বলতে তাকালো চারপাশ। ছড়িয়ে ছিটিয়ে ছোট বড় সকলে বসে আছে যে যার মতো। আদ্রের নজর ভূমিকে খুঁজল, কিন্তু মেয়েটা এখনো নামেনি নিচে। প্রতিদিন তো এই সময়ই চলে আসে টেবিলে, একসাথে বসে নাস্তা করে। আজ নামলো না দেখে আদ্র ভুরু প্রসারিত করলো। বার কয়েক চোখ ফেলে তাকালো সিঁড়ি ভেদ করে উপরের দিকে। আদ্রের খাবার শেষের দিকে উঠে পড়লো নিচের মতো। বেচিনে হাত দিয়ে এসে মামনিকে জিজ্ঞেস করলো, ওই মেয়েটা কোথায়? আদ্রের মুখে এই মেয়ে ডাকের সম্বোধনটা কার জন্য বরাদ্দ তা সকলের জানা। মিসেস সাবরিনা অতিষ্ঠ ভঙ্গিতে জবাব দিলেন, আর বলিস না, কালকে ছোট একটা কথা বলায় হুট করে কেন জানি রেগে গেল। রাগ করে রাতে খেতেও এলো না। এখন সবাই এসে খেয়ে নিল, কিন্তু মহারানী নাকি এখনো ওঠেনি ঘুম থেকে। উঠেছে ঠিকই, ইচ্ছে করে শুয়ে আছে। মিসেস সাবরিনা এসব বলতে বলতে হাতে ভাজির বাটিটা নিয়ে এগিয়ে গেলেন কিচেনে। আদ্র বাইরে যেতে নিয়েও হাতে থাকা ব্যাগটা চেয়ারে রেখে উঠে এলো উপরে। দরজাটা ভেতর থেকে বন্ধ করা। আদ্র দরজায় নক করে ডাকলো, এই মেয়ে, কি সমস্যা? এই সকালবেলা দরজা কেন লক করে রেখেছো? ভেতর থেকে জবাব এলো না। আদ্র বেজায় বিরক্ত হলো, মুখে তা স্পষ্ট ফুটে উঠেছে। পুনরায় ডাকলো, বেশ জোরে আঘাত করছে দরজায়। অন্যদিকে প্রিয়া ভয়ে জীর্ণশীর্ণ অবস্থা, চুপটি করে বসে আছে। দরজা খুলতে চাইছে, কিন্তু ভূমি দিচ্ছে না খুলতে। সে সকাল থেকে কাঁদছে।
থামার নাম নেই। প্রিয়া কত কি বোঝাচ্ছে, কিন্তু তা শুনে কে? মেয়েটা ইচ্ছে করে বুঝতে চাইছে না, চোখের দেখা সব তো আর সত্যি হয় না। প্রিয়া নিজের মাথায় চাপড় দিচ্ছে, কেন এই মেয়েকে বুদ্ধি দিল এমন, যা ওর মাথায় ছিল না। ছোট্ট একটা বিষয় নিয়ে এখন কেটে কেটে একাকার। আদৌ পরপর বেশ কয়েকবার ডেকে বিরক্ত হয়ে ঝাঁঝালো কণ্ঠে চেঁচিয়ে উঠল, প্রিয়া দরজাটা খোলো, মেজাজ খারাপ হলে কিন্তু দুজনের কপালে খারাপ কিছু জুটবে। প্রিয়া ভড়কে গেল। সেও যে ভূমির সাথে ভেতরে আছে তা বুঝতে পেরে গিয়েছে আড্ডু ভাইয়া। তা ভেবেই আর বসে থাকলো না, আর ভূমির বারণ শুনলো না। উঠে ভৌ মেরে দরজাটা খুলে দিতেই আড্ডু হনহনিয়ে ভেতরে প্রবেশ করে এলো। ভূমির দিকে খেয়াল না করেই বলতে লাগলো, কি সমস্যা তোমার বেশি বার? এটুকু বলেই তাকালো ভূমির দিকে। ভূমির নজর ঝোঁকানো চিবুক নামিয়ে গলায় নিয়ে ঠেকিয়েছে, কিন্তু চোখের টুপটুপ পানেই গড়িয়ে নিচে পড়ছে। আড্ডুর কথা আটকে থমকে দাঁড়ালো, উদ্বিগ্ন কণ্ঠে জানতে চাইল, এই মেয়ে কি হয়েছে? ভূমি নিরুত্তর বসে রইল একইভাবে। আদ্রের উপস্থিতি টের পেয়ে কান্নার আওয়াজ বন্ধ করে নিয়েছে, তবে মাঝে মাঝে হিসকি উঠে আসছে। ভূমি এমন জেদ করে বসে থাকা আদ্রের রক্ত গরম করে দিচ্ছে। শব্দহীন কেঁদেই যাচ্ছে, কিন্তু কেন কাছে তা মুখে প্রকাশ করছে না। না বললে বুঝবে কিভাবে? ধমক দিতে চাইছে না, নিজেকে যথেষ্ট সামলে রেখেছে আদ্র, কিন্তু তার হতে দিল না ভূমি। এতক্ষণ প্রশ্ন করে কেবল অনীহা জড়িত কণ্ঠে উত্তর পেল, কিছু না। আদ্র মেজাজ হারালো, উচ্চস্বরে চেঁচিয়ে উঠল অনবরত কাঁদতে থাকা মেয়েটার উপর, থাপড়ে সবগুলো দাঁত ফেলে দেবো বেয়াদব মেয়ে। ফাজলামো করো তুমি, কেঁদে কেটে একাকার করেছো, আবার বলছো কিচ্ছু না। বাচ্চা তুমি, কি হয়েছে বলতে হবে না। ওঠো, 2 মিনিটের মধ্যে তুমি ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসবে, কুইক। আমার একই কথা যেন দ্বিতীয়বার উচ্চারণ করা না লাগে। ভূমি নড়ল না, গো মেরে বসে আছে, হাত যেন সকল ভয়টার কোথাও উবে গিয়েছে। মনের ভেতর একরাশ কষ্ট, মান দলা পাকিয়েছে। শিয়াল লোকটার কথা মানবে না, লোকটা তো তার নয়, তাহলে কেন শুনবে তার কথা? কিশোরী বয়স, রক্তে বইছে আবেগের ছড়াছড়ি, হয়তো প্রকাশ পায় না তা প্রতি মুহূর্তে, কিন্তু যখন এই আবেগের খেলা বহির্ভূত হয় তা সামলানো ছোটখাটো এক যুদ্ধের সমান হয়ে ওঠে। ভূমিও নিজেকে মানাতে পারছে না, মনের মাঝে অব্যক্ত অনুভূতিগুলো ক্ষতবিক্ষত করে দিচ্ছে। সঠিক ভুল তা বিচার করবার কোনো হিতাহিত জ্ঞান কাজ করছে না এই মুহূর্তে। আদ্রভূমির এমন কাজে সীমা ছাড়া আশ্চর্যান্বিত হলো। এতটা তেজ তার কথা শুনেও গো মেরে বসে আছে। এক হাত কোমরে ঠেকিয়ে অন্য হাতে নিজের চুল খামছে ধরলো। কলেজে যাওয়ার জন্য সুন্দর করে সেট করে আসা চুলগুলো মুহূর্তে হেলে দুলে পড়লো চারিপাশে কপালে। দুহাতে ওষ্ঠ পিষে নিঃশ্বাস ছাড়লো। রাগে লাল তার চেহারা, এতটা আবদ্ধ করছে মেয়েটা সেটা ভেবেই রাগ ওঠা। আদ্র রাগান্বিত গলায় পুনরায় প্রশ্ন করলো, তুমি উঠবে না? ভূমি কান্নারত অবস্থায় কঠিন গলায় জানালো, না আমি খাবো না, আপনি এখান থেকে চলে যান। ভূমির এমন ধাঁচের কথা শুনে আদ্র অবাক হয়ে কঠিন চোখে তাকালো ভূমির দিকে, আর এক মুহূর্ত দাঁড়ালো না। দরজার সজোরে একটা লাথি মেরে বেরিয়ে গেল ঘর থেকে। ভূমি চোখ উঁচু করলো, তাকিয়ে রইল মানুষটার যাওয়ার দিকে। কান্নার বেগ বাড়ালো, ওভাবেই মিনমিন করে বলল, আপনি আমার উপর কেন অধিকার দেখাবেন? কে হই আমি আপনার? আপনি তো মাইশা আপুকে ভালোবাসেন, তাহলে ওনার সাথেই ভালো থাকুন। প্রিয়া এতক্ষণ যাবৎ একপাশে দাঁড়িয়েছিল জড়সড় হয়ে। হাঁটু যেতে এগিয়ে এলো ভূমির পাশে, বোনের কাঁধে আলতো হাতে আগলে ধরে চোখের পানি মুছে দিতে দিতে বলল, ভূমি, তুই কিন্তু ভাইয়াকে বেশ রাগিয়ে দিলি। শুধু শুধু এমন না করলে কি হতো না? কষ্ট পেয়েছেন হয়তো। ভূমি তাচ্ছিল্য করে হাসলো, আমি কষ্ট পাইনি বল, আমার ভেতরটা ছিঁড়ে যাচ্ছে, বিশ্বাস কর, অসম্ভব যন্ত্রণা করছে। আমি নিজেকে সামলাতে পারছিলাম না। দুনিয়াতে এত ছেলে থাকতে কেন 2 দিনের আশা মানুষটার প্রতি এমনটা পড়তে গেল? বলতে পারবি প্রিয়া, যেদিন প্রথম ঢাকায় মাইশা আপুর ফোনটা রিসিভ করে ওনার কথাগুলো শুনেছিলাম, তখনই আমার বোঝা উচিত ছিল। তুই ভাইয়াকে একবার জিজ্ঞেস করে নিলেই পারতিস বিষয়টা কি সত্যি নাকি ওই মেয়েটা বানানো। না বুঝে করা কাজ কিন্তু পরে ভোগাই। একসাথে জড়িয়ে ধরা ছবি, উপরে লেখা মাই হার্ট মাই লাভ, রিলেশনশিপ স্ট্যাটাস, আদ্র ভাইয়াকে ট্যাগ করে, এসব কি মিথ্যে? পাবলিকে কেউ মিথ্যে মিথ্যে এসব দেয়? আর যদি মিথ্যেই হতো তবে আদ্র ভাইয়া কেন কিছু বলেননি? নিশ্চয়ই এসব উল্টো পাল্টা কথা ছড়াতে দিতেন না। তুই এখনো বলবি মিথ্যে? মোবাইলে দেখা জিনিস মিথ্যে হতে পারে, কিন্তু ওনার এখানে আসার এই কয়দিনে তো আমি দেখেছি কতটা হেসে হেসে কথা বলেন মাইশা আপুর সাথে। আমার সাথে হাতে গোনা 2 থেকে 3 বার এমন ব্যবহার করেছেন হয়তো। উনি আদ্র ভাইয়ার ছোট বড় সব বিষয় জানেন। সেদিন ভাইয়া জ্বর উঠেছে বলে কত রাত পর্যন্ত কান্না করেছে। যদি ওনাদের মাঝে স্বাভাবিক সম্পর্ক থাকতো, কেউ কি কখনো এমন করতো?
প্রিয়া চুপ করে আছে, কি বলবে? সে তো কিছু জানে না এদের মাঝে সম্পর্ক কেমন বা কিভাবে কি চলে। বোনকে যে বুঝ দিবে তারও কিছু মাথায় আসছে না। বিনা বাক্যে বসে আছে বোনের পাশে। ভূমি কান্নার আওয়াজ থামিয়ে দিয়েছে, কিছু ভাবছে গভীরভাবে। তা মেয়েটার মুখ দেখে আন্দাজ করা যাচ্ছে কাল রাত থেকে দুপুর অব্দি কিচ্ছুটি খায়নি মেয়েটি। সবাই কত করে বলল, বোঝালো, জানতে চাইলো কি হয়েছে, কিন্তু মুখ থেকে একটা শব্দও বের করেনি। সবাই হার মেনে পুনরায় নিজেদের মতো চলে গিয়েছে। মিসেস সাবরিনা মেয়েকে ডেকে ডেকে হয়রান, না পেরে দুপুরের পর ছেলেকে কল করেছে। সাদাব সেই সকালে বের হয়েছিল। মায়ের কল পেয়ে বোনের না খাওয়ার কথা শুনে কাজ ফেলে ছুটে এসেছে। বাড়ি ঢুকেই সোজা বোনের দরজার সামনে এসে ডাকলো, বোন আসবো ভেতরে? ভূমি ভাইয়ের আওয়াজ পেয়ে কেবল ছোট্ট করে হুম জানালো। সাদাব ভিতরে ঢুকে বোনের পাশে বসতে বসতে জিজ্ঞেস করলো, কি হচ্ছে আমার বোনের? কেউ কিছু বলেছে? এতক্ষণ চুপচাপ বসে থাকলেও ভাইয়ের এমন আহ্লাদি কথা শুনে ঠোঁট ফুলে উঠল। চোখ মুখ ছোট হয়ে কান্না করতে শুরু করলো। কিছু অবাধ্য অনুভূতি কাজ পর মানুষদের সামনে এলেও আরো বেশি অবাধ্য হয়ে ওঠে। ভূমিরও ঠিক তাই হয়েছে। ক্ষণে ক্ষণে বুকটা মোচড় দিয়ে উঠছে। সাদাব বোনকে জড়িয়ে ধরে উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করলো, এই ভূমি, কি হয়েছে বল? কে কি বলেছে? ভাইয়াকে বল। ভূমি হিসকি তুলে ভাঙা গলায় কথাগুলো বলে থামলো। সাদাব আর কারণ জানতে চাইলো না। বোনের কথায় বুঝে গিয়েছে হয়তো আসল কারণটা বলতে চাইছে না। বোনের মাথায় বিলি কেটে দিতে দিতে আলতো হেসে বলল, কেন কাঁদছিস? বলতে হবে না। আমার বোন বড় হয়েছে, যথেষ্ট বুদ্ধি হয়েছে। কে কি বলেছে নাকি দেখেছিস তা ভেবে না কেঁদে বরং ঘটনাটার পরিপ্রেক্ষিত যাচাই কর। কেন শুধু শুধু নিজের এনার্জি লস করছিস ভাবি? ভাইয়ের কথায় ভূমি কান্না থামিয়ে চোখ তুলে তাকালো ভাইয়ের দিকে। আয় খেতে আয় এখন। না খেয়ে একদিনে রোগা হয়ে গিয়েছে আমার বোনটা। সেই খেয়াল কি আছে? চল চল এখন নিচে। রাতে আসার সময় আমার বোনটার জন্য সব পছন্দের স্ন্যাক নিয়ে আসবো, কেমন? ভূমি আর না করলো না, নিচে নেমে এলো ভাইয়ের সাথে। অনেকক্ষণ যাবৎ কান্না করায় চোখ মুখ ফুলে আছে। দুপুরে গোসল পর্যন্ত করেনি। টেবিলে বসে ভাত নাড়াচাড়া করছে, দু চারটে ভাত মুখে তুলছে আর গভীর মনোযোগে কিছু একটা ভাবছে। মিসেস সাবরিনা মেয়ের পাশে দাঁড়িয়ে আছে, মেয়ের দিকে তাকিয়ে। তার বেশ মায়া হচ্ছে মেয়ের জন্য। কখনো তো এমন করে না। তার মেয়েটা তো বেশ শক্ত, সহজে কাঁদে না, রাগে না। কিন্তু কাল থেকে হুট করে কি হয়ে গেল? এমন চেহারা করছে। তিনি কি ওই মেয়েটার ছবি দেখিয়ে জিজ্ঞেস করে ভুল করেছেন? ওটা নিয়ে এমন করছে, কিন্তু সেটা তো কোনো বড় বিষয় ছিল না। তাহলে এগিয়ে গিয়ে মেয়ের মাথায় হাত রাখলেন, আলতো হাতে আদর করতে করতে জিজ্ঞেস করলেন, কি হয়েছে ভূমি? কালকের বিষয়টা নিয়ে কি তুই এমন করছিস? ভূমি মায়ের দিকে তাকিয়ে হাসতে চাইলো। অনেক সময় ধরে কান্না করায় গলাটা ধরে গিয়েছে। ধরা গলায় বলল, তেমন কিছু না আম্মু, মাঝে মাঝে কাঁদলে মনের দুঃখ, কষ্ট, রাগ সব পরিষ্কার হয়ে যায়, ব্রেন খোলে। সামনে তো পরীক্ষা, তাই মাথার ভেতরে সব দুঃখ কষ্ট শেষ করে পড়ায় মনোযোগ দিব ভাবছি। মেয়ের কথা মাথায় ঢুকলো না সাবরিনার, কিন্তু পাল্টা প্রশ্নও করলো না। অন্য সময় এমন অযৌক্তিক কথায় কড়া করে কিছু বাক্য শুনিয়ে দিতেন, কিন্তু এই মুহূর্তে কিছু বলছেন না। সাদাবের ঘোর নিষেধ যাতে কেউ একটা শব্দ না বলে বোনকে। ভূমি মায়ের মুখ থেকে চোখ সরিয়ে পাশের দেয়ালে লাগানো ঘড়ির দিকে তাকালো। সময় 3:56। আড্ডু ভাইয়া এলো বলে ভূমির ভাবনার অন্ত ঘটার আগেই বাইরে টুটু করে শব্দ শোনা গেল। ভূমি বুঝতে বাকি রইল না কে এসেছে। এই বাইকের হর্নের শব্দটা যাচ্ছে না, অন্যরকম। আর ভাতে হাত ডুবিয়ে রাখলো না, হাতটা ছেড়ে অর্ধেক টুকু রেখে উঠে দৌড়ে চলে গেল উপরে। মিসেস সাবরিনা ভারী অবাক হলেন মেয়ের কাণ্ডে। বুড়ুকুসকে তাকিয়ে কিছু বলবেন কি তার আগে মেয়ে গায়েব। অতিষ্ঠ ভঙ্গিতে মাথা দুলালেন। পেছন ফিরতেই দেখলেন হেলমেটটা বাম হাতে আর ব্যাগটা ডান হাতে নিয়ে প্রবেশ করলো আদ্র। চোখে মুখে বিদ্বিষ্টতা, ক্লান্তি। হেলে দুলে এসে মামুনির সামনে দাঁড়াতেই জিজ্ঞেস করলো, এখানে দাঁড়িয়ে আছো কেন মামুনি? মিসেস সাবরিনা টেবিলে থাকা প্লেটটা দিকে ইশারা করে বললেন, আর বলিস না, মেয়েটা কাল রাতেও খেলো না, সকালেও এত বলার পরও কিচ্ছুটি খেলো না, দুপুরেও একই অবস্থা, জোর করেও আনতে পারলাম না। কি করব? এবার তোর ভাইকে কল দিয়ে আনিয়েছি, না পেরে। ভাই বোনের মাঝে কি কথা হলো জানি না। যা হোক, এসে বসলো, নেড়ে চেড়ে দু চারটে খেয়ে হুট করে দৌড়ে উপরে চলে গেল। আদ্র মামুনির কথা মনোযোগ দিয়ে শুনলো। আদ্র বেশ বুঝতে পারছে তার আশার আওয়াজ পেয়ে মেয়েটা চলে গিয়েছে। বেশ রাগ হলো। সকালের ঘটনাটা মাথা থেকে বের হওয়ার আগে পুনরায় এই মেয়েটা মাথা চালিয়ে দিচ্ছে। কিন্তু আদ্র বুঝে উঠলো না ঠিক কি কারণে মেয়েটা এমন করছে। আজ সোফায় বসে রেস্ট করলো না, পানিও খেলো না। মামুনির দিকে তাকিয়ে বলল, ফ্রেশ হতে যাচ্ছি মামুনি। বলেই পা বাড়াতে নিলে মিসেস সাবরিনা তাড়া দিয়ে বললেন, জলদি আয় মামনি, টেবিলে তোর খাবার সাজাচ্ছি। আদ্র ক্লান্ত ভঙ্গিতে মাথা দোলালো, ধীর কণ্ঠে জানালো, ফ্রেশ হয়ে ঘুমোবো কিছু সময়, মাথাটা ধরেছে।
মিসেস সাবিনা চিন্তিত মুখশ্রীতে এগিয়ে গেলেন সামনে, দুপারে আঙুলের ওপর ভর করে কিছুটা উঁচু হয়ে মাথায় হাত দিয়ে জ্বর মাপার চেষ্টা করলেন। না, জ্বর নেই, হয়তো অধিক রোদ আর গরমে এই অবস্থা। মিসেস সাবিনা ব্যস্ত হয়ে বললেন, চা করে পাঠাই তাহলে? এখন না, সন্ধ্যায় করে দিও, এখন যাই। আদ্র বড় বড় পা ফেলে সোজা নিজের ঘরে চলে গেল। ফ্রেশ হওয়া জরুরি। অতিরিক্ত রাগে মাথাটা ধরেছে ভীষণভাবে। প্রায় 40 মিনিট যাবৎ ঠান্ডা পানির শাওয়ার নিয়ে বেরিয়ে এলো। খেতে নামলো না নিচে। মাথা শরীর ঠিকভাবে না মুছেই পরনে কেবল ট্রাউজারটা জড়িয়ে খালি গায়ে সারা রুম জুড়ে অন্ধকার করে ক্লান্ত শরীর দুর্বলটা এলিয়ে দিল বিছানায়। মুহূর্তে রাজ্যের ঘুম এসে হানা দিল চোখে। সন্ধ্যা পেরিয়েছে, চারিপাশ কালো ঘুটঘুটে অন্ধকার তলিয়ে যাচ্ছে ধীরে ধীরে। কালো মেঘেদের মাঝে মাঝে হুটহাট সাদা চিকন অগ্নিরশির দেখা মিলছে। আষাঢ়ের মাস, বৃষ্টি লেগে থাকবে দিনের পর দিন আর রাতের পর রাত। ঠিক এই বৃষ্টির মতো করে ভূমির মনেও চলছে আষাঢ়ের ভারী বর্ষণ। প্রিয় হারাবার ভয়, কিশোরী বয়সের প্রথম ভালোবাসা ছোঁয়া হারাবার ভয়। দুপুরের পর আর কাঁদেনি মেয়েটা, তবে মুখ গমট করে বসে আছে নিজের ঘরে। সামনে সবগুলো বই খুলে রাখা। মন খারাপ হলেও মনের মাঝে অদ্ভুত কিছু ইচ্ছেদের প্রকাশ ঘটে, যেমন ভূমির ক্ষেত্রে ঘটেছে। ভীষণ বই পোকা হয়ে উঠেছে। কাল থেকে সারাটা সময় বইয়ে মুখ ডুবিয়ে রেখেছে। পড়ছে নাকি শুধু নিজেকে ব্যস্ত দেখাবার বাহানা, তা কারো জানা নেই। পরপর সবাই আসছে আর ভূমির কাণ্ড দেখে অবাক হচ্ছে। আদ্রি রীতিমতো ভূত দেখার ন্যায় মুখ করে পাক্কা 30 মিনিট একইভাবে তাকিয়েছিল বোনের দিকে। সে এখনো জানে না সকালের ঘটনার বিষয়, জানানো হয়নি ইচ্ছে করে। যদি বলে তবে নিশ্চয়ই নিজের ভাইকে গিয়ে বলে দিবে। হয়তো ভূমির ভালোটা ভেবেই বলবে। বোনকে এমন মন মারা দেখতে আদ্রির নিজেরও তো মন খারাপ লাগছে। আদ্র ওঠেনি এখনো। টিচার এসেছে কিছু সময় হলো। ভূমিরা পড়ছে। আজ মেয়েটা বেশ মনোযোগী হয়ে উঠেছে পড়ায়। স্যার এর প্রতিটি কথার উত্তরে হ্যাঁ, যে ইত্যাদি কত কি বলছে। বাকি দিনগুলো কেমন ড্যাব ড্যাব করে শুধু তাকিয়ে থাকে, যেন তাকে কি পড়ানো হচ্ছে সব মাথার উপরে যাচ্ছে। এর মাঝে আদ্র নিচে নেমে এসেছে। কিছু সময় ঘুমিয়ে মাথার ব্যথাটা কমেছে এখন। মামনি তার হাতের স্পেশাল চা করে দিয়েছে, সেটাই সোফায় বসে আরাম করে খাচ্ছে। মোবাইলের দিকে তার চোখ। মিসেস তাহমিনা সাবরিনা এক পাশে বসে টিভি দেখছে। সাবিনা নিজের ঘরে। আদ্রকে দেখে ফাহাদ নিচে এসে বসে পাশের সোফাটায়। মুখে তুমুল হাসির রেখা টেনে জিজ্ঞেস করে,